আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপাইন, কেমন আছো সবাই? আজকে আমরা আরও একটা কেমিস্ট্রি ক্লাস করব, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির আমরা ধারাবাহিক ক্লাস করছি। তো ধারাবাহিক ক্লাসের আজকে 4 নম্বর ক্লাস। তোমাদেরকে আমি বলেছি 10 থেকে 12টা লেকচারে আমরা পুরোপুরি অর্গানিক কেমিস্ট্রি পুরোপুরি কাভার করব। তোমাদের একটা কাজ হবে যে তোমরা এই ক্লাসগুলো রেগুলারলি করবা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রেগুলারলি করবা। আর তোমাদেরকে কিছু দূর হওয়ার পরে 7টা থেকে 8টা লেকচার হওয়ার পরে তোমাদের পরীক্ষারও ব্যবস্থা আছে। তুমি কতটুকু শিখলা এটারও তো ব্যাপার আছে। তো আমি যখন থেকে প্রবলেম সলভিং করা শুরু করব, এমসিকিউ বা ক্রিয়েটিভ, সেখানে তুমি এক্সাম দিতে পারবা। এক্সাম কিভাবে দিবা সেগুলো আমি জানাই দিব। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তোমরা গত 3টা লেকচার কারা কারা করেছো তারা একটু কমেন্ট করো যে কারা কারা তোমাদের মধ্যে 3টা ক্লাসই করেছো। অর্গানিক কেমিস্ট্রি ফ্রি লেকচার হচ্ছে, তোমার ফ্রেন্ডদেরকে কারা কারা জানাইছো, কারা কারা পুরোপুরি ক্লাস করছো সেটা একটু কমেন্ট করো। আমরা শুরু করে দিই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা। আর শেয়ারও দিতে পারো, শেয়ারও দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এতে করে সুবিধা হবে তোমারই। তো ঠিক আছে, আমরা গতদিন পর্যন্ত আমরা যা পড়েছিলাম, আমি যদি একটু সামার আপ করি যে কি পড়েছিলাম গতদিন পর্যন্ত। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম প্রথমত শ্রেণীবিন্যাস, যে জৈব যৌগের শ্রেণীবিন্যাসগুলো। অর্গানিক কেমিস্ট্রি যখন আমি শুরু করেছি, জৈব যৌগ শুরু করার সময় প্রথমেই আমরা পড়েছি শ্রেণীবিন্যাস, অলরেডি হয়ে গেছে আমাদের। আচ্ছা, তারপরে আমরা নামকরণ পড়েছি। নামকরণের মধ্যে আমরা 3টা টাইপেরই নামকরণ করেছি এবং এই নামকরণটাই আমরা 2 দিন ধরে পড়েছি। হ্যাঁ, বলা যায় শ্রেণীবিন্যাসের সাথে শ্রেণীবিন্যাসের সাথে আমরা যেমন নামকরণ পড়েছিলাম, সেটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর উদ্ভূত পদ্ধতি। আর ইউপ্যাক নামকরণ একটা গোটা ক্লাস নিয়েছি আমরা। তাহলে এইখানে মোট 3টা, এইখানে আমাদের 2টা ক্লাস হয়েছে। আর আরেকটা ক্লাস গতদিন যেটা ক্লাস নিয়েছিলাম, 3 নাম্বার যেটা ক্লাস ছিল, সেটা ছিল হচ্ছে সমানুতার উপরে, তাই না? সেটা ছিল সমানুতার উপরে। এবং সমানুতার মধ্যে আমরা 3 নাম্বার ক্লাসে এখন পর্যন্ত আমরা গাঠনিক সমানুতা পড়েছি। গাঠনিক সমানুতার মধ্যে শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং টটোমারিজম, মানে পুরো গাঠনিক সমানুতাটা আমরা পড়ে ফেলছি। তাহলে বলো তো আজকে কি দিয়ে শুরু করার কথা? তোমার কাছে কি মনে হয় আজকে কি দিয়ে শুরু হওয়ার কথা? আচ্ছা, সানজিদুল ইসলাম বলেছে যে একটি যৌগের কয়টি সমাণু আছে। এই টাইপের কোশ্চেনগুলোতে সমস্যা হয়। আমি এমসিকিউ সলভের সময় তোমাদেরকে দেখাই দিব, যেহেতু আমরা বেসিক ভাবে করে পড়ে যাচ্ছি। হ্যাঁ, একটার কয়টা করে সমাণু হতে পারে, সেটা অ্যালকেনের ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, মানে কিছু রুল আছে, রুলগুলা দেখে তুমি বলে দিতে পারবা। আর ইথার বা অ্যালকোহলের ক্ষেত্রে জিনিসগুলো অনেক ইজি, সেগুলো আমি করাই দিব। তুমি আমার সাথে সাথে আগাতে থাকো, যেহেতু আমরা প্রবলেম সলভিংও করে ফেলবো, কোনো প্রবলেম নাই। তোমাকে আলাদা করে খুঁজে বের করতে হবে না। একটা নির্দিষ্ট সময় যেয়ে দেখবা যে হ্যাঁ তুমি সবকিছুই পারছো। তারপরেও যদি কিছু সমস্যা থাকে তখন জিজ্ঞেস করবা ক্লাস যখন প্রবলেম সলভিং যখন শেষের দিকে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? ওকে, তাহলে হ্যাঁ, তোমরা বুঝতেই পেরেছো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু হবে আমাদের স্টেরিও আইসোমারিজম দিয়ে, তাই না? স্টেরিও আইসোমারিজম দিয়ে, যেহেতু স্টেরিও সমানতা এখনো পর্যন্ত আমরা পড়ি নাই। ডেফিনেটলি এইটা দিয়ে আমাদের আসলে শুরু হবে।
ওকে, ওকে, ঠিক আছে। ওকে, সবাই আমরা রেডি আছি না? সবাই আমরা রেডি আছি? যদি রেডি থাকি, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। স্টেরিও সমানতা দিয়ে আমরা শুরু করে দিই। তো স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা আমরা জানি যে স্টেরিও সমানতা কত প্রকারের হয় বলো তো? স্টেরিও সমানতা হয় দুই প্রকারের। একটা হচ্ছে, একটা কি জ্যামিতিক সমানতা, একটাকে বলি আমরা জ্যামিতিক সমানতা, আরেকটাকে বলি আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতা। এবং জ্যামিতিক সমানতার আরেকটা নাম হচ্ছে সিস্ট্রান্স সমানতা, তাই না? সিস্ট্রান্স সমানতা। তোমাদের এটাকে অনেক সময় আমরা সিস্ট্রান্স সমানতাও বলি, অনেক সময় জ্যামিতিক সমানতাও বলি। তো তোমাদের যদিও তোমাদের নর্মালি তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের বইগুলোর মধ্যে তোমরা দেখবা যে তোমার নর্মালি সিস্ট্রান্স সমানতাটাই জ্যামিতিক সমানতার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু অ্যাডমিশনে আরও একটু ব্যাপকভাবে কোশ্চেনটা আসে। শুধুমাত্র সিস্ট্রান্স সমানতা থেকে জ্যামিতিক সমানতায় কোশ্চেন আসে না। এখানে আমি বলেই রাখি, সিস্ট্রান্সের সাথে তোমাদেরকে আরও পড়তে হয় ইজেড সমানতা, হ্যাঁ, আরেকটা আছে সাইন এনটি সমানতা, সাইন এনটি আইসোমারিজম বা সাইন এনটি সমানতা। তো জ্যামিতিক সমানতা আরও মানে দুইটা জিনিস আরও বেশি পড়তে হয় যখন তুমি বিশেষ করে ভার্সিটি বা অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যদি তুমি মানে ক্লাস করো বা ওইটার যদি প্রিপারেশন নাও, তখন দেখবা যে আসলে এক্সট্রাভাবে করে আরও আইসোমারিজম পড়তে হচ্ছে। তো আমি একটু ধারণা দিব। আর আলোক সক্রিয় সমানতা, তো আলোক সক্রিয় সমানতায় এর মধ্যে অনেক কিছুই আছে। তোমাদের কাইরাল কার্বন সম্পর্কে জানতে হবে, তারপরে এনানসিওমার, ডায়াস্টেরিওমার, হ্যাঁ, তারপরে আছে রেসিমিক মিশ্রণ, হ্যাঁ, তারপরে মেসোযৌগ, এই জিনিসগুলো আছে আলোক সক্রিয় সমানতার মধ্যে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো আমরা জ্যামিতিক সমানতার যে বিষয়টা যেটাকে আমরা প্রথমত, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাকে আমরা যদি বলি সিস্ট্রান্স সমানতা, হ্যাঁ, যেটা থেকে মানে তোমার এমসিকিউ বলো বা ক্রিয়েটিভ বলো বা যে কোনো পরীক্ষায় বলো, কোশ্চেন এসে থাকে। তো সেটা দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে কীরকমের হবে দেখো, খেয়াল করো যে সিস্ট্রান্স সমানতা। দেখো, এই সিস্ট্রান্স সমানতার যদি আমি কথা বলি, সিস্ট্রান্স সমানতাটা হচ্ছে যে আমাদের মনে করো কার্বন আছে এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এইখানে হাইড্রোজেন আছে, মনে করো এখানে ক্লোরিন আছে, এইখানে মনে করো ফ্লোরিন আছে, এইখানে মনে করো ফ্লোরিন আছে, এখানে মনে করো হাইড্রোজেন আছে, এখানে মনে করো ক্লোরিন আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যখন থাকতেছে, এটা যেহেতু একক বন্ধনের, তো আরও এর যেহেতু মোট 4টা করে হাত, তাহলে 3টা হাত আরও ফাঁকা আছে, এখানেও একটা হাত দিয়ে ধরছে, আরও 3টা হাত ফাঁকা আছে। তো আমি এরকম একটা যৌগ লিখলাম। আচ্ছা, যৌগ লেখার সময় তুমি একটা জিনিস চিন্তা করো, যখন সিঙ্গেল বন্ড থাকে তখন এই ক্লোরিনটা এইখানে লিখলাম নাকি এই ফ্লোরিনটা এই জায়গায় লিখলাম, এইটার উপরে আসলে এদের কোনো যায় আসে না, কারণ ইচ্ছা করলেই এইটা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারে। এই জন্য বন্ড যেহেতু একটা, এই বন্ডের উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে না, মানে এই ক্লোরিন এই হাইড্রোজেনের জায়গায়, অথবা মানে এই হাইড্রোজেন এই জায়গায় চলে আসলো, অথবা এইটা ফ্লোরিনটা ক্লোরিনের জায়গায়, ক্লোরিনটা ফ্লোরিনের জায়গায় চলে আসলো। এইটার জন্য এইখানে যেহেতু বন্ড একটা, এইটার জন্য আসলে নিজেদের কোনো কিছুই বন্ডটাকে চেঞ্জ করতে হয় না। এইটাকে বলা হয় যে এদের ক্ষেত্রে তুমি এই যে মৌলগুলা যে আছে, এগুলোর মুক্ত আবর্তন সম্ভব। এইটার মুক্ত আবর্তন হচ্ছে সম্ভব হয়। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে মুক্ত আবর্তন কি হয় বলতো? সম্ভব হয়। কিন্তু আমি যদি বলি ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের এক পাশে মনে করো এইচ আছে, আরেক পাশে মনে করো সিএল আছে, এই পাশে মনে করো সিএল, এই পাশে মনে করো এইচ আছে। এখন দেখো কাহিনী যে এই যে ডাবল বন্ড যদি থাকে, আমরা জানি ডাবল বন্ড থাকলে এর তো 2টা হাত এখানে পূরণ হয়ে গেছে, তাহলে আরো 2টা যে হাত আছে, এরা ইচ্ছা করলে এই ক্লোরিনটা যদি এইখানে আসতে চায়, হাইড্রোজেনটা যদি এই জায়গায় যেতে চায়, তাহলে এইখানে যে তোমার
তোমার যে বন্ধনটা আছে, এই যে বন্ধনটা আছে, তুমি জানো যে এখানে কি বন্ধন আছে, একটা সিগমা একটা পাই বন্ধন যে আছে, এই সিগমা বন্ধন আর পাই বন্ধনটা যে আছে এইটা কি খাইতে হবে বলো তো? মোচড় খেয়ে যাবে। এটা মোচড় খেয়ে যাবে, মানে আগের যে বন্ডটা ছিল বন্ডটাকে ভেঙে ফেলতে হবে, মানে মোচড় খেয়ে তারপরে এদিকে চলে আসবে। তার মানে যখন ডাবল বন্ড থাকে, আমরা মনে রাখবো ডাবল বন্ড যখন থাকবে তখন ইচ্ছা করলেই আমি একটা উপরে একটা নিচে আমি লিখতে পারবো না। এই ক্ষেত্রে এগুলোকে বলি, এই ধরনের যৌগগুলাকে বলি আমরা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না। এখানে মুক্ত আবর্তন কি না বলতো? সম্ভব না, মুক্ত আবর্তন সম্ভব নয়, সম্ভব নয়। এরকমের আরো মুক্ত আবর্তন সম্ভব নয় কোথায়? আচ্ছা, আগে আমরা চিন্তা করি যে ট্রিপল বন্ডে মুক্ত আবর্তন সম্ভব কি না। অ্যান্সার হচ্ছে ট্রিপল বন্ডেও মুক্ত আবর্তন সম্ভব হওয়ার কথা ছিল না, কিন্তু ট্রিপল বন্ডের মুক্ত আবর্তনের আসলে যথেষ্ট পরিমাণে এখানে কি নাই, মূলকই নাই, কারণ এর তো একটা হাত মাত্র ফাঁকা আছে। এখানে কোথায় ইন্টারচেঞ্জ করবা? এই পাশে কাকে উপরে নিচে নিয়ে যাবা? তাহলে এর এখানে মুক্ত আবর্তনের কথা আসতেছেই না। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে মুক্ত আবর্তনের কথা আসতেছে যেখানে সম্ভব না, মানে যেখানে ইচ্ছা করলেই মুক্ত আবর্তন করা সম্ভব। ডাবল বন্ডের ক্ষেত্রে সম্ভব নয়, ইচ্ছা করলে মুক্ত আবর্তন সম্ভব নয়। আর 3 নম্বরের ক্ষেত্রে মানে যদি ট্রিপল বন্ড থাকে মুক্ত আবর্তনের কথা আসবেই না, মানে এইটার মধ্যে পড়তেছেই না, মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছেই না। তাহলে এই দুইটাকে আমরা এইটা থেকে স্টেপ থেকে আউট করে দিলাম, এখানে মুক্ত আবর্তন সম্ভব না। এইরকম যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, সাইক্লিক কম্পাউন্ড যদি আমাদের মানে একক বন্ধনযুক্ত যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, সেক্ষেত্রেও মনে করো এখানে সিএল আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে সিএল আছে, এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ। এই যে কম্পাউন্ডগুলা যে তুমি দেখতেছো, এগুলা পরে আরো দেখতে পাবা, এইভাবে করে কি দিচ্ছি এগুলা তুমি দেখতে পাবা, পরে পরে বুঝবা। মনে রাখবা যে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও মুক্ত আবর্তন সম্ভব না। তাহলে দুইটা কেসে, একটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড যদি থাকে, অথবা যদি চাক্রিক যৌগ থাকে, এই ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব হয় না। কেন? ওই যে চাক্রিক যৌগটা যে আছে, একে কি করতে হবে? একে কিন্তু মোচড় দিতে হবে। মোচড় দিলে তোমার মানে বন্ডটা মোচড় পেয়ে যাবে। মোচড় পেয়ে গেলে আসলে ওখানে মুক্ত আবর্তন সম্ভব হচ্ছে না। তাহলে কোন কোন ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব না? তাহলে মুক্ত আবর্তন কখন কখন সম্ভব হচ্ছে না? মুক্ত আবর্তন সম্ভব নয় আমরা যদি বলি, একটা হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, আরেকটা হচ্ছে চাক্রিকের ক্ষেত্রে, চাক্রিক যদি কম্পাউন্ড থাকে সেক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে মুক্ত আবর্তন হচ্ছে সম্ভব হচ্ছে না। যে সকল ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব নয়, সে সকল ক্ষেত্রে আমরা বলি এক ধরনের সমানুতা প্রদর্শন করে, যেটাকে বলি আমরা জ্যামিতিক সমানুতা। যেটাকে কি বলি বলতো? জ্যামিতিক সমানুতা। আচ্ছা, এই জ্যামিতিক সমানুতার যে বিষয়টা, মনে করো যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এবং এইখানে এই জায়গায় আমরা দেখতেছি মুক্ত আবর্তন সম্ভব কি সম্ভব নয়, এই জিনিসটা আমরা খেয়াল করব। তো আমরা এখন আরেকটা জিনিস দেখব যে জ্যামিতিক সমানুতা প্রদর্শনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার। আচ্ছা, এখানে চেক করো, এখানে এ আছে, এখানে মনে করো বি আছে, এখানে মনে করো সি আছে, এখানে মনে করো ডি আছে, ঠিক আছে। এখানে যদি এইটা থাকে, তো এখানে 2 প্রকারের জ্যামিতিক সমানুতার আমি কথা বললাম একটু আগে। আমি 2 প্রকারের জ্যামিতিক সমানুতার কথা বললাম। একটাকে বললাম হচ্ছে কি বলতো? সিস। আরেকটাকে কি বললাম বলতো? ট্রান্স। আচ্ছা, বাংলা দিয়ে লিখি, সিস আরেকটা হচ্ছে তোমার ট্রান্স। সিস আরেকটা হচ্ছে কি? ট্রান্স। সিস মানে কি? সিস মানে হচ্ছে একই দিকে। আর ট্রান্স মানে কি বলতো? ট্রান্স মানে হচ্ছে বিপরীত দিকে। ট্রান্স মানে কি দিকে? বিপরীত দিকে। সিস মানে হচ্ছে একই দিকে, আর ট্রান্স মানে হচ্ছে তোমার বিপরীত দিকে। তো তোমাকে আমি যদি বলি যে কোন কোন ক্ষেত্রে এই জ্যামিতিক সমানুতাগুলো প্রদর্শন হবে, তাহলে প্রথম যেই ক্রাইটেরিয়াটা তুমি আগে খেয়াল করবা যে এ, এখানে বি, এখানে মনে করো সি, এখানে মনে করো ডি। প্রথম যে ক্রাইটেরিয়া জ্যামিতিক সমানুতা প্রদর্শনের যে শর্ত লাগবে, সেই শর্তটা আগে তুমি মনে রাখো। সেই শর্তটা হচ্ছে যে এ যাতে বি এর ইকুয়াল না হয় এবং সি যাতে ডি এর ইকুয়াল না হয়। এইটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত মানে কি? তোমাকে আমি যদি কখনো বলি যে মনে করো এখানে সি আছে, এই জায়গায় আছে মনে করো CH3, এই জায়গায় মনে করো আছে H, এই জায়গায় আছে ডাবল বন্ড, এই জায়গায় আছে মনে করো CH3, তুমি এই জায়গায় মনে করো আছে আবার CH3।
তোমাকে আমি বললাম। তো তোমাকে আমি যদি বলি এটা সিস নাকি ট্রান্স, তুমি মনে করো খুশি হয়ে গেলা যে আরে উপরে তো উপরে উপরে মিল আছে, উপরে উপরে কি আছে বলো তো, উপরে উপরে তো মিল আছে, তার মানে এটা কি, এটা তো তাহলে সিস না, এটা সিসও না ট্রান্সও না। কেন বলো তো, এখানে এ আর বি সমান না, কিন্তু সি আর ডি কিন্তু সমান, এই পাশের দুইটা কিন্তু সমান হয়ে গেছে, মানে CH3 মিল খেয়ে গেছে। তার মানে এটা কি না বলো তো, এটা কিন্তু মানে কোনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তো জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে এই দুইটাও এক হওয়া যাবে না, এই দুটাও একই হওয়া যাবে না। এখানে CH3 মিল খেয়ে গেছে। একইভাবে করে তোমার যদি এরকম হইতো যে এই পাশের দুইটা একই হয়ে গেছে, যে এই পাশে এইচ আছে, এই পাশে এইচ আছে, এই পাশে CH3 আছে, এই পাশে মনে করো Cl আছে, যাই থাকুক, কিন্তু এই পাশের দুইটা যেহেতু এইচ মিল খেয়ে গেছে, তার মানে এটা কোনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। ক্লিয়ার, বুঝেছো? তো জ্যামিতিক সমানতা প্রদর্শনের প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তোমার এই দুইটাই কি হইতে হবে, এই মানে এইটা এবং এইটা ভিন্ন হইতে হবে, এইটা এবং এইটা ভিন্ন হইতে হবে। ক্লিয়ার, বুঝেছো? আচ্ছা, এরপরের কাহিনী শোনো। এরপরের কাহিনীটা হলো যে জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য তুমি মনে করো এই দুইটা মনে করো যে ভিন্ন ভিন্ন হলো। এখন তুমি যদি এরকম চিন্তা করো যে এখানে আছে CH3, এই বরাবর আমি দিলাম একটা CH3, এই বরাবর দিলাম H, এই বরাবর দিলাম Cl। তোমরা আমাকে বলতে পারবা এই যে সমানুতাটা যে প্রদর্শন হবে, এইটা কি সিস নাকি ট্রান্স নাকি কোনোটি নয় বলো? 1 নাম্বার অপশন, এটা কি সিস সমানু, বি নাম্বার কি এটা ট্রান্স সমানু, সি নাম্বার হচ্ছে কোনোটি নয়, মানে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, এরকম কিছু। কি মনে হয় তোমাদের, একটু বলো দেখি, একটু বলো, এটা কি সিস? আচ্ছা, এখন শোনো, ভালো করে শুনে রাখো। এখন জিনিসগুলো একটু আমি সিস নাকি ট্রান্স কোনটা কি এটা আগে বুঝাই দিচ্ছি, তারপরে তোমাদেরকে এটা করাচ্ছি। প্রথম কথা হচ্ছে, যদি এ আর বি মিল না থাকে আর সি আর ডি মিল নাই, ধরো তোমার এই ক্রাইটেরিয়া মিলে গেছে যে এ বি এর সমান না, এটা বি এর সমান নয়, এটা বি এর সমান না, সিটা ডি এর সমান না, এটা মিলে গেছে। এরপরে যদি এইখানে যেইটা আছে সেই জিনিসটাই এখানে থাকে, অথবা এইখানে যেইটা আছে সেটাই যদি এখানে থাকে, মানে যদি এ সমান সি অথবা বি সমান যদি ডি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিস। তাহলে কি বলবো বলো তো, সিস, মানে এ এর সাথে সি সমান অথবা বির সাথে ডি সমান। দেখো খেয়াল করো, এইখানে যে আমরা বলতেছি যে এইখানে এই দুটা সমান না, এই দুটাও সমান না, ঠিক আছে। এখন দেখো এখানে এ আর সি কিন্তু সমান, এইখানে এ আর সিটা কি বলতো সমান, এ আর সি যেহেতু সমান, তার মানে সেটা কিন্তু হয়ে যাবে সিস। মানে এইটা নিচেরটা কি আছে এটা আর আমার দেখারও প্রয়োজন নাই। আমার প্রথম ক্রাইটেরিয়া এই দুটো তো মিল নাই, এরপরে চিন্তা করব এই যে এই দুটার যেহেতু মিল আছে, তার মানে এটা কি হয়ে যাবে বলতো, এটা কিন্তু হয়ে যাবে সিস। তার মানে এটা যেমন সিস হইতো, যদি ওটা মিলও থাকতো তাও কিন্তু সিস হইতো। মানে এমন কিন্তু বিষয় না যে এখানে একটা হাইড্রোজেন আছে, এইটা CH3 আছে, এখানে মনে করো CH3 আছে, হ্যাঁ, মানে এটা দেখে আবার ভুল বোঝার কোনো কারণ নাই যে এখানে CH3 আছে, আবার এখানে মনে করো H আছে, এটা সিস নাকি ট্রান্স? এটাও কিন্তু তোমার সিস, তাই না? এটাও কিন্তু তোমার কি বলতো সিস। মানে এখানে কিন্তু আমাদের এইটা আর এইটা, এই যে একই দিকের এইটা আর এইটা যেমন ইকুয়াল, আবার এই পাশে দুটো ইকুয়াল থাকতে পারে, যে কোনো একটাও ইকুয়াল থাকতে পারে, যেমন নিচেরটাও ইকুয়াল থাকতে পারে। মানে এগুলো সবগুলো ক্ষেত্রেই কিন্তু সিস হবে, এগুলো সবগুলো ক্ষেত্রে কি হবে বলতো, সিস হবে। যেমন তোমাকে আমি যদি বলি সি ডাবল বন্ড, এই জায়গায় যদি আমি বললাম যে এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম CH3, এই ক্ষেত্রেও কিন্তু এটা কি বলতো, এটা কিন্তু সিস। কেন? এখানে এই যে নিচের দুটো মিল আছে, যে কোনো দুইটা, এই যে উপরে বা নিচে এই যে CL মিল আছে, যেহেতু CL মিল আছে, এই দুটো মিল নাই, কোনো সমস্যা নাই, A ইকুয়াল সি অথবা বি ইকুয়াল ডি অথবা দুটাই ইকুয়াল, তাহলে এগুলো কি হয়ে যাবে বলতো, সিস হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝেছো? একটু আমাকে জানাও সবাই কি বুঝছো? এগুলো কিন্তু সবগুলাই কি হয়ে যাবে, এগুলো সবগুলাই কিন্তু সিস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছো? ওকে, মানে এখানে
এমন না যে সবগুলোকেই তোমার আলাদা আলাদা, মানে এমন না যে যেমন এইটা ইকুয়াল সবসময় প্রযোজ্য হইতে হবে। একটা ইকুয়াল কিন্তু অপরটা ইকুয়াল না, তাও সমস্যা নেই। একটা ইকুয়াল আছে, অপরটা ইকুয়াল না, তাও আসলে সিসি হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পাশাপাশি মিললেই সিস, একটা পাশাপাশি মিললেও সিস। আচ্ছা, এখন ওকে, আচ্ছা এখন আমরা যদি বলি একটা বিপরীত পাশে মিলে, ধরো কার্বন কার্বন আছে, এইখানে একটা CH3, এইটা বিপরীত পাশে মিললো, আর এইটার বিপরীত পাশে এক পাশে আছে Cl আর এক পাশে আছে Br, কোনো সমস্যা তাতে নাই, কোনো সমস্যা নাই। একটা বিপরীত পাশে মিললেই কি হয়ে যাবে বলতো? এটা কিন্তু ট্রান্স হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? ট্রান্স হয়ে যাবে, এটা কিন্তু ট্রান্স হয়ে যাবে। তাহলে একটা বিপরীত পাশে মিলছে মানেই ট্রান্স। এই যে এখানে এইটা আর এইটা, তার মানে এখান থেকে যদি আমরা বলি, যখন লিখছিলাম সিসের বিষয়টা, এটা হলে সিস হবে। আর এখানে আমরা এটাও লিখতে পারি যে ট্রান্স কখন হবে? এ ইকুয়াল যদি ডি হয়, অর মানে অথবা বি ইকুয়াল যদি তোমার সি হয়, সি হলে সেটা কিন্তু ট্রান্স হয়ে যাবে, সেটা ট্রান্স হয়ে যাবে। ক্রাইটেরিয়া প্রথম হচ্ছে এ আর বি সমান হওয়া যাবে না, সি আর ডি সমান হওয়া যাবে না। এটা যদি ডি এর সমান হয় অথবা বিটা সি এর সমান হয়, তাহলেই তোমার ট্রান্স হয়ে যাবে, তাই না? হ্যাঁ, 3 কার্বন যুক্ত যৌগও তোমার সিস বা ট্রান্স হতে পারে। আচ্ছা দেখো, খেয়াল করো, তাহলে খেয়াল করো। আচ্ছা এখন এরকম যদি আমরা চিন্তা করি যে বিপরীত দিকে এটা আছে, অথবা যে কার্বন এখানে আছে মনে করো CH3, এখানে আছে H, এখানে আছে মনে করো H, এখানে আছে CH3, এক্ষেত্রে কি দুইটাই বিপরীতগুলা দুইটাই সমান, দুইটাই মিল আছে, বিপরীত দিকে দুইটাই মিল আছে। বিপরীত দিকে মিল থাকলেই সেটা কি হয়ে যাবে? ট্রান্স। মানে যে কোনো একটা বিপরীত বা যে কোনো দুইটাই বিপরীত, সেটা যদি মিল থাকে তাহলেই তোমার ট্রান্স হয়ে যাবে। মনে করো এখানে আছে H, এখানে আছে Cl, এখানে আছে মনে করো F, এখানে আছে মনে করো F, তাহলে সেটাও কি বলতো? ট্রান্স। কেন? এই যে বিপরীতগুলো মিলছে, এই যে F আর F বিপরীতটা মিলছে, আরেকটা বিপরীত মিলে নাই, কোনো সমস্যা নাই। ক্লিয়ার হইছো? ওকে, সমস্যা নাই, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিজার ট্রান্সের বিষয়টা কিন্তু এরকম করেই আসবে। সিজার ট্রান্স জাস্ট তোমরা এইভাবে করেই তোমরা করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো, তাহলে এখানে মানে সিস ট্রান্সের মধ্যে কোনো ব্যতিক্রমের কোনো বিষয় নাই। এখানে ব্যাপারটা কি হয়, অনেকে সিস ট্রান্সকে ইজেড এর সাথে মিল করে। হ্যাঁ, ইজেড এর সাথে সিস ট্রান্স, ওই যে আমি বললাম যে এই যে সিস ট্রান্সের মতোই জ্যামিতিক সমানুতা সিস ট্রান্সের মতো আরেকটা সমানুতা আছে ইজেড এবং সাইন এনটি, এই যেগুলো আমরা অ্যাডমিশনে সাধারণত পড়াই। তো মানে যে এগুলো জার্মান শব্দ, ইতে হচ্ছে এন্টাগেনন, আর জেড ফর জুসেমান। অ্যাকচুয়ালি জুসেমান মানে একই পাশে, মানে সেম সাইডে, আর এন্টাগেনন মানে হচ্ছে তোমার অপোজিট সাইডে, এটা বোঝায়। কিন্তু এইটা ভিন্ন, সিআইপি একটা রুল আছে, সেই অনুসারে প্রায়োরিটি ডিসাইড করতে হয়, মানে যার মলিকুলার ম্যাস বেশি সেটার উপরে প্রায়োরিটি বেসিসে তুমি করো। মলিকুলার ম্যাসের চেয়ে মলিকুলার মানে নাম্বার দিয়ে আসলে অ্যাকচুয়ালি করা হয় সেটা। কিন্তু অনেকেই মনে করে, অনেকেই এই যে নামটার জন্য অনেকেই মনে করে কি, ধরো তোমাকে আমি যদি বলি এইটা এখানে ক্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন দিলাম, অনেকেই তোমাকে বলবে বলো তো এটা সিস নাকি ট্রান্স? এটা সিসও না ট্রান্সও না। প্রথম কথা, এটা কি না, এটা সিসও না ট্রান্সও না। কেন? সেম দিকেও সেম নাই, অপোজিট দিকেও সেম নাই। এইটা ই বা জেড হইতে পারে, ই বা জেড হইতে পারে, কারণ ই জেড-এর জন্য মানে সেম সাইড আর অপোজিট সাইড হওয়ার প্রয়োজন নাই। কারণ সেম সাইড অপোজিট সাইড হওয়ার প্রয়োজন আছে, সেইটা সিআইপি রুল অনুসারে প্রায়োরিটি বেসিসে তোমার আসলে হবে। কিন্তু সিস ট্রান্সটা কিন্তু জাস্ট অপোজিট দেখিয়ে সেম জিনিসটা থাকতে হবে। মানে সিস ট্রান্স জাস্ট আমি যা দেখিয়েছি, মানে একই জিনিস বিপরীত দিকে আছে তাহলে তোমার হচ্ছে ট্রান্স, একই জিনিস সেম দিকে আছে তাহলে কিন্তু হচ্ছে সিস। কথা কি বুঝলা? মানে এই কথাটা বুঝছো? মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিস ট্রান্স আমি যা বললাম সেটাই, যে একই দিকে থাকলে হচ্ছে সিস আর বিপরীত দিকে থাকলে হচ্ছে ট্রান্স। এইটাই কাহিনী, এইটুক তোমার হচ্ছে কাহিনী। ঠিক আছে,
বুঝছো কি? এখন এখন শুনো, এখন তোমাদের অনেক সময় পরীক্ষা আসে, তোমরা কিন্তু বুঝো না যে আরে এটা যৌগটার নাম কি। একটু দেখি তো, তোমরা একটু এই যৌগটার নাম বলবা। মনে করো CH3 C ডাবল বন্ড C, এই যে CH3 খুবই কমন একটা যৌগ। মনে করো এই জায়গায় H দিচ্ছে, এই জায়গায় H দিচ্ছে, বলো তো এই কম্পাউন্ডটার নাম কি? নাম একটু সিস ট্রান্সের আগে আমরা নামগুলো করি, ইজেড পরে করি। হ্যাঁ, সিস ট্রান্স আগে আমরা নাম বলি। বলো তো এটা নাম কি? এটা তো সিস, কিন্তু নাম কি? পুরা যৌগটার নাম কি? প্রথমে এই যে কম্পাউন্ডগুলো যখন তুমি দেখবা যে একটা সিস কম্পাউন্ড আছে, তাহলে সিস প্রথমে লিখে নেবা, এটা তো সিস কম্পাউন্ড। কার্বন কয়টা আছে? 1 2 3 4টা কার্বন আছে। নাম্বারিং দাও, নাম্বারিং দাও। 4টার উপর নাম্বারিং দিলা, তাহলে কি হবে? সিস। 4টার উপরে নাম্বারিং দিছো, তার মানে কি? বিউট। কয় নাম্বারে বলো তো? 2 নাম্বারে ইন আছে, তাহলে সিস বিউট 2 ইন বা সিস বিউটিন 2, সিস বিউটিন 2 বা সিস বিউট 2 ইন। আমি তো বলছি যে বিউট 2 ইন লেখা বেটার, মানে 2 বিউটিন বা বিউটিন 2 এগুলো লেখার চেয়ে বিউট 2 ইন লেখা বেটার। এইটাই যদি মানে এগুলোই তোমার যখন নাম্বার আসবে, তোমাকে কিন্তু প্রথমে সিস নাকি ট্রান্সটা উল্লেখ না করলে কিন্তু তুমি নাম্বার পাবা না। যদি এগুলোর যদি সংকেত তোমাকে লিখতে বলে, মনে করো যে এটা আসলো, প্রথমে তুমি এটার মনে করো তুমি এটা আসলে কি জিনিস, তুমি বুঝে গেছো এটা ট্রান্স, তাহলে ট্রান্স লিখে তারপরে তুমি পুরো নামটা লেখো ট্রান্স, তারপরে তুমি লেখো 1 2 3 4, তার মানে ট্রান্স। যেহেতু বিপরীত দিকে আছে তাহলে ট্রান্স, তার মানে ট্রান্স বিউট 2 ইন। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, বলো তো এই যৌগটার নাম কি? ধরো তোমাকে আমি দিলাম যে CH3 C ডাবল বন্ড দিয়ে C, এখানে দিলাম হচ্ছে Cl, এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানে দিলাম মনে করো, আচ্ছা এখানে দিলাম মনে করো ফ্লোরিন, আর এখানে দিলাম মনে করো আরেকটা CH3। বলো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি বলো দেখি, পারো কিনা? কে পারো দেখি? এগুলো কিন্তু যৌগগুলোর নামগুলো তোমাকে পারতে হবে। স্যার টপিক থেকে সিকিউ এ কিরকম কোশ্চেন আসে? তুমি এই যে দেখো কোশ্চেন করলা যে সিকিউ কেমন কোশ্চেন আসে, এমসিকিউ কেমন কোশ্চেন আসে, এই চিন্তা ভাবনা যদি তোমার থাকে না, তুমি যৌগযুগে ভালো হইতে পারবে না। আমি তো বলছি জাস্ট 10টা ক্লাস থেকে 12টা ক্লাস আমার ধারাবাহিকভাবে করো, তুমি যৌগযুগে ভালো হবে। তুমি খালি যদি টেনশন থাকে আমি যৌগযুগে এইটা হইলে এখানে কতগুলো কোশ্চেন থাকে সিকিউ এমসিকিউ, ব্যাপারটা কি? তোমার সিকিউ এর মধ্যে উদ্দীপকে এটা দেওয়া থাকবে, তখন তোমাকে বলবে যে এর সাথে হ্যালোফর্ম বিক্রিয়ার মানে এইটার সাথে বিক্রিয়া করে তুমি হ্যালোফর্ম বিক্রিয়া করাও, তখন তুমি হ্যালোফর্ম বিক্রিয়া জানলেই তো তুমি পারবা না। তাই একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, মানে হঠাৎ ছোট একটা তুমি জিনিস শিখে কখনোই তুমি যৌগযুগে ভালো হইতে পারবা না। আমি সেই জন্যই তোমাদেরকে ফ্রিলি পুরা ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। আমি তো ইচ্ছা করলে তোমার ইয়ার মধ্যে কিন্তু প্রচুর আমি কোশ্চেন আমি কিন্তু দিয়েই রাখছি অনেক কিছুই। আচ্ছা, হ্যাঁ ওকে, কি হবে? আচ্ছা এখানে দেখো তো, নাম্বারিং যদি দাও 1 2 3 4, তাহলে দেখো প্রতিস্থাপক কে আছে বলো তো? প্রতিস্থাপক একটা ফ্লোরো আছে আর একটা আছে ক্লোরো। যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে ক্লোরিন আগে, অ্যালফাবেটিক অর্ডারে ক্লোরিন যেহেতু আগে, তুমি কি বুঝতেই পারতেছো বিপরীত দিকে আছে মানে কি ট্রান্স হবে না? এটা অবশ্যই ট্রান্স হবে, তাই না? ট্রান্স হবে অবশ্যই, ট্রান্স। এখন দেখো ট্রান্স যেহেতু মানে ক্লোরো শুরু হয় হচ্ছে কি দিয়ে বলো দেখি? সি দিয়ে। আর ফ্লোরো শুরু হয় কি দিয়ে? এফ দিয়ে। তার মানে সি তো আগে অ্যালফাবেটিক অর্ডারে, তার মানে আমাকে আগে বলতে হবে 2 ক্লোরো। তার মানে ট্রান্স 2 ক্লোরো, তারপরে সরি 3 ক্লোরো না, ট্রান্স 3 ক্লোরো, 3 নম্বরে ক্লোরো আছে, আর 2 হচ্ছে ফ্লোরো। বলো তারপরে কি? তারপরে হচ্ছে 4টা কার্বন আছে মানে কি? বিউট। এবং কয় নাম্বারে ডাবল বন্ড আছে? 2 নাম্বারে, তাহলে বিউট 2 ইন। এই ক্লিয়ার? বুঝেছো? পারবা? হ্যাঁ, ট্রান্স 2 ফ্লোরো আগে লিখছো যারা, ওটা ভুল হয়েছে। 3 নাম্বারে ক্লোরো আছে, এইটাতে ফ্লোরো আছে। এখন দেখো, এখন খেয়াল করো, এখন এইটা যারা দিছো এটা কি ঠিক আছে নাকি?
এখন আমি আরেকটা বলি, যদি এই জায়গায় 1 দেই, এই জায়গায় 2 দেই, এই জায়গায় 3 দিব, এই জায়গায় 4 দিব, কোনটা ঠিক আছে বলো? এখন কোনটা ঠিক হবে বলতে পারবা? যেহেতু নামকরণ, আমি এই জন্যই কিন্তু নামকরণের দিকে যাচ্ছি। এইটা ঠিক নাকি আমি এইটা যদি বলি যে ট্রান্স 2 ক্লোরো 3 ফ্লোরো বিউটুইন, এটা সঠিক? কোনটা সঠিক? 1 নাম্বার নাকি 2 নাম্বার বলো? 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা সঠিক? কোনটা সঠিক হবে? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা এখানে 1 নাম্বারটা সঠিক হবে নাকি 2 নাম্বারটা? ধুমধাম। অনেকে বলছে 1 নাম্বার, অনেকে বলছে 2 নাম্বার। অ্যান্সার হচ্ছে, দেখো সবসময় মনে রাখবা, মানে নামকরণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, নামকরণের ক্ষেত্রে কিন্তু বাম দিক নাকি ডান দিকে কে আগে আছে পরে আছে এটা কিন্তু ডিপেন্ড করতেছে না। তুমি মনে করতে পারো ফ্লোরিন আগে আছে, অথবা তুমি মনে করতে পারো ফ্লোরিনের সক্রিয়তা বেশি, এগুলো কিচ্ছুর উপর ডিপেন্ড করতেছে না। তুমি প্রথম দেখবা যে হ্যাঁ আমার তো এই দিক দিয়ে নাম্বারিং করলেও, আমি এই দিক দিয়ে নাম্বারিং করলেও আমার 4টা পাচ্ছি, এদিক দিয়ে নাম্বারিং করলেও 4টাকে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানেও 2 নাম্বারে, এখানে ফ্লোরিনকে পাচ্ছি, এখানে 2 নাম্বারে ক্লোরিনকে পাচ্ছি। কার প্রায়োরিটি তোমাকে বেশি দিতে হবে? অ্যান্সার হচ্ছে, যখন টাই করবে তখন প্রতিস্থাপকের মধ্যে কাকে প্রায়োরিটি দিতে হয় বলো তো? প্রতিস্থাপকগুলোর মধ্যে কোনো সক্রিয়তার পার্থক্য নাই। আমি তোমাদেরকে বলছি ফাংশনাল গ্রুপের মধ্যে সক্রিয়তার পার্থক্য আছে। তোমাদের অনেক বইয়ের মধ্যে এই প্রতিস্থাপকগুলো সক্রিয়তা মাঝে মধ্যে দিয়ে দেয়। এটা প্রচন্ড পরিমাণে ভুল একটা কনসেপ্ট। এখানে অ্যালকাইল গ্রুপ থাকুক বা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকুক, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকুক, এদের সকল কিছুর প্রায়োরিটি, নাইট্রো গ্রুপ থাকুক, এগুলো সকলগুলার, বা অ্যালকক্সি গ্রুপ থাকুক, সকলগুলার কি সেম বলো তো? প্রায়োরিটি সেম। কিন্তু আমি যদি মনে করো যে একটাকে 2 নাম্বারে পাইছি আর একটাকে 3 নাম্বারে পাইছি, যেদিক দিয়ে 2 নাম্বারে আগে পাইতাম সেটা করতাম। কিন্তু এখানে দেখো 2 পাশ দিয়ে, এই পাশ দিয়ে গেলে একে 2 নাম্বারে পাচ্ছি, এই পাশ দিয়ে একে গেলে 2 নাম্বারে পাচ্ছি, তখন তোমার চলে আসবে অ্যালফাবেটিক অর্ডার। ওই যে ইন আর আইনের মতোই, যদি টাই করে যায় তখন তোমার অ্যালফাবেটিক অর্ডার আসবে। ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কিন্তু ক্লোরিনের প্রায়োরিটি বেশি, মানে ক্লোরিনের প্রায়োরিটি বেশি না, ক্লোরিন যেহেতু সি দিয়ে শুরু, তাই একে তোমার প্রায়োরিটি দিতে হবে যখন সব দিকে সেম হবে। তার মানে তোমার নাম্বারিংটা করতে হবে কিন্তু এই পাশ দিয়ে। তার মানে অ্যাকচুয়ালি তোমার নাম্বার কিন্তু 2 নাম্বারটা সঠিক, যে 2 ক্লোরো 3 ফ্লোরো। আমি ইচ্ছা করে সেই জন্য কিন্তু প্রথমটা ভুল লিখছি, যাতে করে মাথার মধ্যে পুরাটা যাতে তোমাদের গেঁথে যায়, বিউটুইন। কারণ তোমরা অনেকেই আসো এই জিনিসটা ভুল করবা আমি জানি, হ্যাঁ। তাহলে এই জিনিসটা কিন্তু যারা 1 নাম্বার লিখছো এটা কিন্তু ভুল। কথাকে বুঝছো? ক্লিয়ার? এটা কিন্তু ভুল। এটা কিন্তু তোমার প্রায়োরিটি এটাকেই দিতে হবে, অ্যালফাবেটিক অর্ডারকে প্রায়োরিটি দিতে হবে তখন যখন টাই করবে। ক্লিয়ার? বুঝেছো? হ্যাঁ, অ্যালফাবেটিক অর্ডারকে প্রায়োরিটি দিতে হবে। মানে এখানে এমন না যে হ্যাঁ ফ্লোরিনের সক্রিয়তা বেশি ওকে প্রায়োরিটি দিব, ক্লোরিনের সক্রিয়তা কম একে কম প্রায়োরিটি দিব, এইসবের কোনো কাহিনী আসবে না। যখন তোমার টাই করবে যে দুইটাকে 2 পাশ থেকে পাচ্ছ একই জায়গায়, তখন তোমাকে অ্যালফাবেটিক অর্ডারে যেটা আগে আছে তাকে প্রায়োরিটি দিয়ে তোমাকে করতে হবে। রাইট? ওকে, ঠিক আছে। তো এরকম ছোট ছোট জিনিসগুলো আমি মাঝে মাঝে বলবো, কারণ এগুলোর জন্য তোমাদের অনেক সময় এমসিকিউ ভুল হয়। তো এগুলো তোমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টও এমসিকিউতে পাও এবং তোমরা ভুল করো, সেজন্য আমি এখন থেকে তোমাদেরকে একটু মানে এগুলো নিয়ে কথা বলে রাখতেছি। ওকে, এইবার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সৃজনশীলে আসে, সিজ এবং ট্রান্সের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা পরীক্ষায় আসে সেটা প্রথম জিনিসটা হচ্ছে যে কার পোলারিটি বেশি, কার পোলারিটির মানে আসলে দুইটার মধ্যে মানে কম্পেয়ার, আরেকটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কম্পেয়ার। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কম্পেয়ার, এগুলো পরীক্ষায় খুবই বেশি পরিমাণে আসে, যে কোনটার গলনাঙ্ক বেশি কোনটার স্থানাঙ্ক বেশি, সিস এবং ট্রান্সের মধ্যে খুব বেশি পরিমাণে আসে সিস ট্রান্সের এই বিষয়গুলা। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো যে এই যে সিস ট্রান্স, এইটার যদি তোমাকে এখন যদি আমি প্রথমত বলো তো পোলারিটি,
মানে পোলারিটি বেশি হলে, তোমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর কোশ্চেন, তাই না? পোলারিটি বেশি হলে বলো তো আয়নিক বৈশিষ্ট্য বাড়ে নাকি আয়নিক বৈশিষ্ট্য কমে? আয়নিক বৈশিষ্ট্য বাড়ে নাকি কমে? দেখি আয়নিক বৈশিষ্ট্য বাড়ে নাকি কমে পোলারিটি বেশি হলে? দেখি তোমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এর কোশ্চেন, বলো বাড়ে নাকি কমে? পোলারিটি বেশি, পোলারিটি বেশি হলে, পোলারিটি বেশি, কি মনে হয়? কি অবস্থা? জুবাইর বলছে কমে যায়, সানজিদুল বলছে বেড়ে যায়, বাড়ে। আচ্ছা আর বাকিরা দেখি, সবাইকে একটু দেখি। ফারহানা বলছে কমে, রানী বলছে বাড়ে। ও আরে একবারে পুরা মানে 50-50 আগাচ্ছে, মানে কেউ বাড়ে কেউ কমে। আরে অস্থির লাগতেছে আমার, খুবই চমৎকার। সামিয়া বলছে বাড়ে। হ্যাঁ রানী তুমি তো বলছো, সাবিকুন্নাহা রানী তো তুমি বাড়েই বলছো, সমস্যা নাই। বাড়ে নাকি কমে তাড়াতাড়ি বলো, বাড়ে না কমে? কি মানে আমি কোশ্চেন করি যে কারণ তো আছে, তাই না? কোশ্চেন করার কারণ আছে, কিন্তু বুঝি যে তোমাদের। আচ্ছা যা সামিয়া জান্নাতি বলছে, সামিয়া জান্নাতি বলছে পারে। ওকে ভেরি গুড, সুন্দর। আচ্ছা শুনো, একটা জিনিস হচ্ছে পোলারিটি। পোলারিটি মানে হচ্ছে দ্বিমেরু তৈরি করা, মানে দ্বিমেরু মানে প্লাস আর মাইনাস, দ্বিমেরু তৈরি করা, প্লাস আর মাইনাস তৈরি করা। এইটা যত বেশি হবে, পোলারিটি যত বেশি হবে, আয়নিক বৈশিষ্ট্য বাড়বে, আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য কম হবে। এই সমযোজী বৈশিষ্ট্য কি হবে? কম হবে। আর যারা আসলে কমে বলছে ওরা একটুর জন্য ধরা খাইছে, ওরা মনে করছে এটার নাম হচ্ছে পোলার আয়ন। একটা জিনিস আছে কি পোলার আয়ন বা পোলারাইজেশন, বা পোলারাইজেশন, রাইজেশন। এই পোলারাইজেশন হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি, ওই যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ওইটা মনে করছে। এইটা যদি বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, এইটা বাড়লে, এই পোলারিটি বাড়লে আয়নিক বৈশিষ্ট্য বাড়ে, সমযোজী বৈশিষ্ট্য কমে। কিন্তু পোলারায়ন বাড়লে আয়নিক বৈশিষ্ট্য কি হয়? আয়নিক বৈশিষ্ট্য কমে, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। পোলারায়ন বা পোলারাইজেশন এই জিনিসটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। যখন মনে করো একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে যখন তোমার আকৃষ্ট করে তার কাছাকাছি নিয়ে আসে, তখন তাদের শেয়ারিং টেন্ডেন্সি বেড়ে যায়। শেয়ারিং টেন্ডেন্সি বাড়ার ফলে তাদের আসলে এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতিটাকেই বলা হচ্ছে পোলারায়ন বা পোলারাইজেশন। সেইটা হলে আয়নিক বৈশিষ্ট্য কমে যায়, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। কিন্তু পোলারিটি যেটা হচ্ছে প্লাস মাইনাস তৈরি করা, সেইটা হইলে কিন্তু আয়নিক বৈশিষ্ট্য বাড়ে। হ্যাঁ আয়নিক বৈশিষ্ট্য বাড়ে আর সমযোজী বৈশিষ্ট্য কিন্তু কমে যায়। ক্লিয়ার? বুঝেছো? বুঝছো তো নাকি? মানে ওই যে দুটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। পোলারিটি মানে কিন্তু দ্বিমেরু তৈরি করা, প্লাস আর মাইনাস তৈরি করা, দ্বিমেরু। প্লাস মাইনাস তৈরি করলে কিন্তু আসলে, আচ্ছা তা আলো জ্বলে কেন? ওকে ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। তো এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি বলি সিস, আরেকটা যদি আমি বলি ট্রান্স, সিস বলি আর যদি ট্রান্স বলি, আর উপরে লিখি যে পোলারিটি, এটাকে যদি বলি পোলারিটি, তাহলে যত পোলারিটি বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য বাড়বে। হ্যাঁ গলন মানে 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 তত হচ্ছে পোলারিটি বাড়লে আয়নিক বৈশিষ্ট্য বাড়ে। এটুকু আগে মনে রাখলাম। আচ্ছা আগে চিন্তা করো, সিসের ক্ষেত্রে একটা সিস যৌগ আমি লিখি, একই টাইপের আর একটা ট্রান্স যৌগ লিখি, যেটার আণবিক ভর মনে করো সেম। এরকম মনে করো এটা একটা সিস বিউট টুইন, মানে সিস বিউট টুইন আর ট্রান্স বিউট টুইন নিয়ে আমরা একটু কম্পেয়ার করি। ঠিক আছে, এই দুটা নিয়ে আমরা কম্পেয়ার করছি। আচ্ছা এখন এইখানে যেই জিনিসটা ঘটে, তোমাদের কোনটা পোলার যৌগ কোনটা পোলার যৌগ না, এইটার একটা ক্রাইটেরিয়া আছে। আচ্ছা তোমরা কি জানো? তোমরা তো তোমাদেরকে একটু মানে এই জিনিসটা জানার জন্য যদিও মানে ওইটা খুব বেশি প্রয়োজন আছে তা নয়, তারপর তোমাদের কাছে আমি একটু জানতে চাই। তোমাদেরকে আমি যদি বলি যে মানে তোমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তারপরে এগুলো তোমার কি কোনটা পোলার না। আচ্ছা একটা জিজ্ঞেস করি যে কার্বন ডাই অক্সাইড এটা কি পোলার নাকি অপোলার? দেখি বলো তো, দেখি পারো কিনা, মানে এগুলো শিখছো কিনা।
মানে তোমাদের চ্যাপ্টার 3টা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 কতটুকু করা হয়েছে, মানে একটু আমি দেখি আগে ভালো মতো পড়ছো কিনা। মনে করো একটু দেখি, বলো তো কার্বন ডাই অক্সাইড পোলার নাকি অপোলার? বলো পাইন, বলো কার্বন ডাই অক্সাইড পোলার নাকি অপোলার? দেখছো, সানজিদুল বলছে অপোলার, মাসুম বলছে পোলার, হ্যাঁ, তারপরে জুবায়ের বলছে পোলার। আচ্ছা, সাবিকুন রানী বলছে পোলার। একটু দেখি তোমাদের কনসেপ্টটা না দেখলে তো আমি আসলে আগাইতে পারবো না। হ্যাঁ, সামানিয়া জান্নাতি বলছে অপোলার। ওকে, একটা জিনিস মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট কথা। দেখো, ভালো করে দেখো, কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেতটা চিন্তা করো তো। কার্বন, এই পাশে আছে অক্সিজেন, এই পাশে আছে অক্সিজেন। প্রথম কথা একটা মনে রাখবা, যদি সারাউন্ডিং অ্যাটম, মানে এটা তো সেন্ট্রাল অ্যাটম, মানে ভিতরে আছে, সারাউন্ডিং অ্যাটম কি অক্সিজেন, এগুলো সারাউন্ডিং অ্যাটম, মানে পাশাপাশি যে অ্যাটমগুলো আছে, এগুলো যদি সেম থাকে, যদি সেম সারাউন্ডিং অ্যাটম থাকে, সেম কি 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 অ্যাটম বলো তো, সারাউন্ডিং অ্যাটম যদি থাকে, সারাউন্ডিং অ্যাটম যদি সেম থাকে, এবং যদি কোনো কি না থাকে, লোন পেয়ার না থাকে, এই এখানে কোনো কার্বনের লোন পেয়ার আছে, মানে এই যে কার্বনের, দেখো কার্বনের কি কোনো লোন পেয়ার আছে? কার্বনের হাত ছিল 4টা, এখানে একটা শেয়ার করছে, এখানে একটা, এখানে একটা, 4টা হাতই শেষ। তাহলে 4টা হাতই শেষ মানে কি ওর কোনো লোন পেয়ার নাই। যদি এরকম বিষয় থাকে তাহলে অবশ্যই অপোলার হবে। এই অবশ্যই কি হবে বলো দেখি, অবশ্যই অপোলার হবে। এটা তোমাকে কোনো কিছু চেক করতে হবে না। মানে তুমি কখনো যদি এই কাহিনী করো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.1 থেকে 0.4 এর মধ্যে হইলে, হ্যাঁ, অপোলার 0.5 থেকে 1, হ্যাঁ 1, মানে এরকম বিশুদ্ধ সমযোজী, তারপরে অপোলার, তারপরে 0.5 থেকে 1.7 হইলে পোলার, তারপরে হবে আয়নিক, এইসব যদি করো ভুল হয়ে যাবে। আমি যেই ক্রাইটেরিয়াটা বলতেছি এটা মনে রাখবো অল টাইম। যদি সারাউন্ডিং অ্যাটমটা যদি কি থাকে বলতো, সেম থাকে, এবং কি থাকে, নো লোন পেয়ার থাকে, তাহলে কি হয়, মানে এই দুইটার মধ্যে তড়িৎতার পার্থক্যের জন্য এখানে একটা কি তৈরি হয় বলতো, এখানে একটা ডাইপোল মোমেন্টের তৈরি হয়, এখানে একটা ডাইপোল মোমেন্টের তৈরি হয়, এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়, এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এই দুইটা ডাইপোল মোমেন্টকে ভ্যানিশ করে দেয়। এটা তোমার এখন আমি বুঝাচ্ছি না, এই জিনিসটা এখন আমি বাদ দিচ্ছি। আমি এইটা মনে রাখার কথা বলছি, যদি সেম হয় তাহলে 100% অপোলার হবে। যেমন তোমাকে আমি যদি বলি কার্বন, হ্যাঁ কার্বন, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, তড়িৎতার পার্থক্য হিসাব করবা না, কিছুই না। তুমি দেখো কার্বনের চারপাশে কি ক্লোরিন আছে, সারাউন্ডিং অ্যাটম সেম, কার্বনের কোনো লোন পেয়ার নাই, যেহেতু নাই এরা এই জিনিসটা হচ্ছে অপোলার। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? কথা কি বুঝছো? এটা কিন্তু চমৎকার ভাবে করে এই জিনিসটা বুঝতে হবে। সারাউন্ডিং অ্যাটম যদি সেম থাকে, এটার পিছনে রিজন কি, মানে একটার জায়গায়, এই জায়গায় যে ডাইপোল মোমেন্ট তৈরি হবে, 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 পরস্পরকে ভ্যানিশ করে দিবে, পরস্পরকে আকর্ষণগুলোকে ভ্যানিশ করে দিবে। কথা কি বুঝছো? বুঝতে পারলা? কাহিনী বুঝছো? ওকে, এখন মনে করো এইখানে কার্বন আছে, এইখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। সারাউন্ডিং অ্যাটম যদি আলাদা হয়, তাহলে মনে করো আলাদা আলাদা আছে, তাহলে অবশ্যই সেটা কি বলো দেখি, সেটা কিন্তু হয়ে যাবে পোলার। মানে এখানে অবশ্যই ডাইপোল মোমেন্ট একপাশে থাকবে, ডাইপোল মোমেন্ট কিন্তু থাকবে, মানে এটা কিন্তু পোলার হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস খালি মাথায় রাখো, আমি চ্যাপ্টার 3 পড়ানোর সময় তোমাদেরকে চ্যাপ্টার 3 আবার পড়াইতে হবে, বুঝতেছি আমি। মনে করো তোমাকে বলা হলো SO2 আর SO3 এর মধ্যে কোনটা পোলার কোনটা অপোলার। একটা জিনিস চিন্তা করো, SO2 যদি বলো এখানেও সারাউন্ডিং অ্যাটম দুই পাশে একই, SO3ও যদি বলো সারাউন্ডিং অ্যাটম একই আছে, তোমরা আমাকে বলো তো দুইটাই তাহলে কি হবে? দুইটাই কি হবে বলো? সারাউন্ডিং অ্যাটম একই আছে, তাহলে সেটা কি হবে? সেটা কি রকম হবে? তো দুইটাই যেহেতু সেম আছে, তুমি বলবা যে আরে দুইটাই তো অপোলার। না, তুমি চিন্তা করো,
এখানে সালফারের আমরা জানি সালফারের শেষ কক্ষতে কয়টা আছে? 6টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা তো শেয়ারই করে ফেলছে। তাহলে 6টা শেয়ার করলে এর কোনো লোন পেয়ার নাই, তার মানে এইটা অপোলার হবে, এইটা অপোলার হবে। কিন্তু এখানে দেখো এর তো 6টা, শেষ কক্ষতে 6টা আছে, তার মধ্যে 4টা শেয়ার করছে, আরো 2টা বাকি আছে, মানে লোন পেয়ার একটা আছে। লোন পেয়ার থাকলেই পোলার হয়ে যাবে। লোন পেয়ার থাকার সাথে সাথেই কি হয়ে যাবে বলো তো? পোলার হয়ে যাবে। কথা বুঝছো কি বুঝো নাই? লোন পেয়ার থাকলেই পোলার। কথা কি বুঝছো? তোমাকে বলো, সবাই বুঝছো? ইজ ইট ক্লিয়ার? মানে সালফার ডাইঅক্সাইড কিন্তু পোলার, সালফার ট্রাইঅক্সাইড কিন্তু অপোলার। কেন? এখানে লোন পেয়ারও নাই, সারাউন্ডিং অ্যাটম একই, তাহলে অপোলার। কিন্তু এখানে কি আছে? সারাউন্ডিং অ্যাটম একই আছে, কিন্তু দুই পাশে কি আছে? এখানে কিন্তু লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলেই পোলার হয়ে যাবে। লোন পেয়ার দেখলেই তোমার পোলার। মানে তোমার H2O এর এইটা চিন্তা করার দরকার নেই এদের তরিণতার পার্থক্য কত। এখানে লোন পেয়ার আছে মানেই এটা পোলার। এই কথা বুঝছো কি বুঝো নাই? লোন পেয়ার আছে মানেই কি বলতো? পোলার। অ্যামোনিয়ায় তোমাকে চিন্তা করতে হবে না নাইট্রোজেন আর হাইড্রোজেনের তরিণতার পার্থক্য কত। এখানে লোন পেয়ার আছে মানেই এ হচ্ছে পোলার। এই কথা কি বুঝছো? লোন পেয়ার থাকলেই পোলার হবে, আর কোনো কাহিনী নাই। পোলারিটি মানে হচ্ছে দ্বিমেরু তৈরি করা। হ্যাঁ, যেখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হওয়ার ফলে আকর্ষণ, মানে আরেকটা জিনিসকে আকর্ষণ করে। এই পোলারিটি তৈরি হওয়া মানে হচ্ছে, মনে করো SO2 পোলার মানেটা কি আসলে? SO2 পোলার মানে এই জায়গায় একটা কি মোমেন্ট তৈরি হয়েছে? একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হওয়ার ফলে এখানে যখন আরেকটা SO2 থাকবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। যখন পোলারিটি তৈরি হয় তাদের মধ্যে, এদের অণুগুলার মধ্যে কি তৈরি হয় বলতো? আকর্ষণ বল তৈরি হয়। আকর্ষণ বল তৈরি হবে, একটা অণু আর একটা অণুকে প্রবল জোরে আকর্ষণ করবে। তোমরা ওই যে বললাম যে চ্যাপ্টার 3টাতে পড়লে তোমরা এই জিনিসগুলো আরেকটু ভালো করে বুঝতা, যে এটার পোলারিটি নাই, তাদের মধ্যে থাকে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস বন্ধন। যাদের পোলারিটি আছে তাদের মধ্যে থাকে কি, ওই যে আবিষ্ট বল, এগুলো পড়ছো না? আবিষ্ট বল, যে এই জিনিসগুলো কিন্তু থাকে। এগুলো কিন্তু চ্যাপ্টার 3 এর মধ্যে আছে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর মধ্যে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। যাই হোক, এটা একটু পড়তে হবে তোমাদের, না পড়লে এটাতে ঝামেলায় পড়বাই আর কি। আচ্ছা দেখো, খেয়াল করো, সিজার ট্রান্সের কথা যখন আমি বলছি, তখন একটা জিনিস দেখো, যে এইখানে ট্রান্সের ক্ষেত্রে এইখানে যে CH3 আছে, এখানে যে CH3 আছে, এরা বিপরীত দিকে আছে। তো বিপরীত দিকে থাকার ফলে এইখানে যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে, এইটাতে যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে, এরা পরস্পরকে নালিফাই করে দিবে। এইখানেও পরস্পরকে নালিফাই করে দিবে। তাই ট্রান্সগুলা সাধারণত কি হয় বলতো? অপোলার হয়। ট্রান্সগুলা কি হয়? অপোলার হয়। কিন্তু এইখানে কিন্তু বিপরীত দিকে অবস্থান করতেছে না, এরা একই দিকে যেহেতু অবস্থান করতেছে, এখানে নালিফাই করতে পারে না, সেই জন্য কিন্তু সিসগুলা কি হয় বলতো? পোলার হয়। সবাই কি বুঝছো? সিসগুলা কি হয়? সিসগুলা কিন্তু পোলার হয়। এটা বুঝলা? পোলাপাইন বুঝছো কি? ওকে, তাহলে সিস আর ট্রান্সের মধ্যে কে পোলার কে অপোলার এটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপরের কাহিনী শোনো। যদি এখন তোমাকে বলি এই পোলার অপোলারের জন্য কি ঘটনা ঘটবে সেটা পরের হিসাব। এখন প্রথম কথা হচ্ছে সিস ও ট্রান্সের মধ্যে, সিস আর ট্রান্সের মধ্যে কার গলনাঙ্ক, সিস আর ট্রান্সের মধ্যে কার গলনাঙ্কটা বেশি সেটা যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে গলনাঙ্ক ডিপেন্ড করে মূলত প্রথমত দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে ডোমিনেটিং ফ্যাক্টর হচ্ছে প্যাকড অবস্থায় যে বেশি আছে, কারণ প্রথমে জিনিসটা হচ্ছে গলনাঙ্ক মানে কি কঠিন অবস্থায় ছিল। তো দেখো সিস আর ট্রান্সের আমি যদি যৌগগুলোর কথা চিন্তা করি, CH3 আছে, এখানে ডাবল বন্ড দিয়ে C আছে, এইটা CH3 আছে, এখানে H, এখানে মনে করো H আছে, আর এখানে মনে করো CH3 C,
ডাবল বন্ড সি দিয়ে এখানে CH3, এখানে H, এখানে H, এটা হচ্ছে ট্রান্স। তো কাহিনী যেটা তুমি দেখো যে এখানে যে ভারী কম্পাউন্ডগুলো আছে এটা কি একই দিকে আছে, একই দিকে ভারী কম্পাউন্ডগুলো সবগুলো একই দিকে আছে সিসের ক্ষেত্রে, মানে এই জিনিসটা একই দিকে আছে। যখন একই দিকে থাকে সেইটার চেয়ে যখন এরা ভিন্ন ভিন্ন দিকে একই জিনিস যখন থাকে তাদের প্যাকিং ডেন্সিটি অনেক বেশি হয়। মানে এই একসাথে থেকে এরা একটা মানে লেগে থাকার প্যাক্ট এনার্জি এদের বেশি থাকে, মানে একেবারে লেগে 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 থাকতে পারে। কিন্তু মানে যখন একই দিকে থাকে তারা একেবারে ওইভাবে করে প্যাক্ট অবস্থায় থাকতে পারে না, এরকম করে প্যাক্ট অবস্থায় এরা আসলে থাকতে পারে না। তাহলে যখন ভিন্ন এইটা বলা হয়, এটা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করে, এটা তোমাদের মানে যখন তুমি অনার্স লেভেলে উঠবে তখন এটা এমনও থাকতে পারে তোমার ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হচ্ছে, সেটা বাদ দাও। তোমাকে মনে রাখবা এইটা প্যাক্ট অবস্থায় থাকার প্রবণতা বেশি থাকবে যখন এরা বিপরীত দিকে অবস্থান করে। তাহলে কঠিন অবস্থায় তো এরা লাগালাগি করে থাকে, তাই এই যে প্যাক্ট অবস্থায় এরা এনার্জি, হ্যাঁ প্যাকিং যে এনার্জিটা এটা যেহেতু এদের বেশি, তাই ট্রান্সের ক্ষেত্রে এটা তো সিস আর এটা তো ট্রান্স, তাহলে এটা তো হচ্ছে তোমার কি, এটা তো সিস আর এটা তো তোমার ট্রান্সের ক্ষেত্রে একসাথে লেগে লেগে থাকতেছে। যে প্রথমে তুমি তাপ দিলে এইটাকে বিচ্ছিন্ন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তাই এই জায়গায় অনেক বেশি তোমার মানে তাপমাত্রা দেওয়ার প্রয়োজন হয়। তাই ট্রান্সের কি বলতো, ট্রান্সের গলনাঙ্ক কিন্তু সিসের গলনাঙ্কের চেয়ে বেশি, সিসের গলনাঙ্কের চেয়ে কি বেশি। কেন? ওই যে গলনাঙ্ক মানে গলাতো, মানে প্রথমে এরা কঠিন অবস্থায় ছিল, সেই জায়গায় এরা প্যাক্ট অবস্থায় যখন ছিল এইটার প্যাক ডেন্সিটি, যেটা প্যাকিং ডেন্সিটি বা মানে একসাথে আবদ্ধকরণ যেই ঘনত্ব, সেই ঘনত্বটাই এর ক্ষেত্রে বেশি হয়, এটা কম হয়। যেহেতু এটা বেশি হয়, এই শক্তিটা একে বিচ্ছিন্ন করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন, তাই বেশি তাপ দিতে হয়, তাই ট্রান্সের গলনাঙ্ক বেশি থাকে সিসের গলনাঙ্কের চেয়ে, মানে গলতে তোমার বেশি শক্তি দিতে হয়, ঠিক আছে। কিন্তু যখনই তুমি চলে আসবা কোথায় বলো তো, স্ফুটনাঙ্কে, তখন এরা মোটামুটি একটু দূরত্বে যখন থাকছে তখন স্ফুটনাঙ্ক পুরোপুরি ডিপেন্ড করবে একটা জিনিসের উপরেই, সেটার নাম হচ্ছে পোলারিটি। যার পোলারিটি বেশি সেটা বেশি আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে এই একটা অণু আছে, এই একটা অণু আছে, যার পোলারিটি বেশি থাকবে এদের আকর্ষণ বেশি থাকবে, এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকবে। আর আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি থাকে তাহলে সেইটাকে বেশি তাপমাত্রায়, মানে বেশি তাপে তোমাকে আসলে স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হবে, মানে বেশি তাপ দিয়ে তোমাকে যদি বাষ্পীভূত করতে হয় তাহলে বেশি তাপ দিতে হবে। তাই আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে, এগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে। তুমি একটু আগে কি দেখলা যে কার পোলারিটি বেশি, তোমরা একটু আগেই দেখলাম আমরা যে কোথায় দেখলাম, এই যে দেখো আমি বলছি সিস হচ্ছে পোলার আর ট্রান্স হচ্ছে অপোলার। সিস যেহেতু পোলার, সিসগুলোর মধ্যে কি থাকবে, সিসের মধ্যে কি থাকবে বলতো, সিস যেহেতু পোলার, তাহলে এর পোলারিটি যেহেতু বেশি, তাহলে এর আন্তঃআণবিক আকর্ষণ বল কি হবে বলতো, বেশি থাকবে। আকর্ষণ বল বেশি থাকলে কি বেশি হবে বলতো, স্ফুটনাঙ্ক বেশি হবে। তাই সিসের স্ফুটনাঙ্ক কিন্তু মানে ট্রান্সের চেয়ে কিন্তু বেশি। ট্রান্স হচ্ছে অপোলার, মানে পোলারিটি কম, এর পোলারিটি একবারে নাই বললেই চলে। আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই স্ফুটনাঙ্ক কি বলতো, স্ফুটনাঙ্ক কিন্তু কম, এটা কম, এটা হচ্ছে বেশি। তাহলে দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, মানে দুইটাই তুমি বর্ণনাও করবা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে। কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটা জিনিস কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস দিয়ে তুমি বর্ণনা করবা। ক্লিয়ার হইছো? বুঝছো? পারবা? তাহলে তিনটা জিনিস আমি যে বললাম, তাহলে বলো, প্রথমে বলেছি পোলারিটি, তারপরে বলেছি পোলারিটিটা, তারপরে বলেছি হচ্ছে গলনাঙ্ক, তারপরে বলেছি স্ফুটনাঙ্ক। তাহলে পোলারিটি কার বেশি, গলনাঙ্ক কার বেশি, স্ফুটনাঙ্ক কার বেশি? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পোলারিটি যার বেশি, পোলারিটিটা হচ্ছে আমাদের সিসের পোলারিটি বেশি ট্রান্সের চেয়ে,
সেই কারণে এর স্ফুটনাঙ্ক সিসের ট্রান্সের চেয়ে হচ্ছে বেশি। কিন্তু গলনাঙ্কটা ডিপেন্ড করে কতটা প্যাকড অবস্থায় আছে, সেটা প্যাকড অবস্থায় ট্রান্স বেশি থাকে, সেজন্য ট্রান্সের গলনাঙ্ক বেশি সিসের চেয়ে। ইজ ইট ক্লিয়ার? এটাকে যদি আমি সামারি আকারে যদি বলি যে সামারি আসলে কি, সামারি হচ্ছে এটাই। সবাই কি বুঝছো? ক্লিয়ার? আবার বলেন। হ্যাঁ লিখন, বুঝছো? ক্লিয়ার? এখন বুঝছো? আমি তো মানে আরেকবার বলেই দিলাম যে কেন ব্যাপারটা হচ্ছে আমাদের সিজ হচ্ছে একই দিকে থাকে, তাই এটার ম্যাগনেটিক মুভমেন্টগুলা নালিফাই করে দিতে পারে না, সেটা পোলার হয়ে যায়। আর এটা বিপরীত দিকে থাকে জন্য একটা আরেকটাকে ভ্যানিশ করে দেয়, তাই এটা পোলারিটি সৃষ্টি করতে পারে না, অপোলার হয়। তাহলে সিসের পোলারিটি ট্রান্সের চেয়ে বেশি। এই কারণে যেহেতু পোলারিটির উপর ডিপেন্ড করে স্ফুটনাঙ্কটা হবে, সেই জন্য সিসের স্ফুটনাঙ্ক ট্রান্সের চেয়ে বেশি, কারণ পোলারিটি বেশি সিসের। আর গলনাঙ্কটা কিসের উপর ডিপেন্ড করে? প্যাকিংয়ের উপরে। এটা ভালো প্যাকিং আকারে থাকে, সেই জন্য আমাদের আসলে গলনাঙ্কটা বেশি। ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হইছো? ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ তাড়াতাড়ি ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। ওকে ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইজেড সমানুতাটা সম্পর্কে একটু বলে দেই। ইজেড সমানুতাটা হচ্ছে নর্মালি তোমার মনে করো যে ফ্লোরিন, এখানে সি ডাবল বন্ড দিয়ে এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে মনে করো আয়োডিন দেওয়া আছে। তুমি আণবিক পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা বিবেচনা করে তোমার দেখো এই দুইটা যে আছে, এই দুইটার মধ্যে কার পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যাটা বেশি? আমরা জানি ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে মানে বেশি হচ্ছে কি ব্রোমিনের। তা ব্রোমিনটাকে আমি লিখে দিলাম যে হাই, ব্রোমিনকে বললাম হাই। এই দুই পাশের মধ্যে এ হচ্ছে হাই, এই দুই পাশের মধ্যে এ হচ্ছে লো। বলো ক্লোরিন আর আয়োডিনের মধ্যে কে হাই কে লো? এই পাশে বলে দিলাম হচ্ছে তোমার আয়োডিনের তো পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা বেশি, হাই, ক্লোরিনের হচ্ছে লো। দুই পাশে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে একই দিকে যদি হাই বা লো থাকে, সেটাকেই বলি সেম দিকে, মানে হচ্ছে জেড, মানে জুসেমান, সেই কম্পাউন্ডকে বলবো আমরা জেড। যদি উল্টাটা হইতো, মনে করো এখানে ফ্লোরিন থাকতো, এখানে মনে করো সি ডাবল বন্ড সি দিয়ে এখানে আয়োডিন দিতাম, এখানে যদি তোমার ব্রোমিন দিতাম, এখানে যদি তোমার আয়োডিন দিতাম, এখানে যদি তোমার ক্লোরিন দিতাম, তাহলে বিষয়টা কি হইতো? ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে হাই আসছে, এটা আসছে লো, কিন্তু এই জায়গায় আয়োডিন আর ক্লোরিনের মধ্যে এখানে হচ্ছে হাই, এখানে হচ্ছে লো। যেহেতু বিপরীত দিকে গেছে, বিপরীত দিকে গেলে এটা হয়তো ই। ওই যে আবার বলেছি জেড মানে জুসেমান মানে সেম দিকে, কিন্তু তুমি এখানে সিস বা ট্রান্স ব্যবহার করবা না, কারণ এটা একটা রুল আছে, সিআইপি রুল। সেই সিআইপি রুল কি, এটা অ্যাডমিশন টেস্টে যেয়ে পড়বা। এখন আর দরকার নাই তোমার, এখনই এত কিছু পড়ার দরকার নাই, এখন এইটুক খালি জানলেই তোমার হয়ে যাবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? এতটুকু শুধু জেনে রাখো যে মানে অনেকটা মনে রাখো যে ইটা অনেকটা ট্রান্সের মতো, কিন্তু ট্রান্স লেখা যাবে না। এটা যেহেতু অপোজিট দিকে আছে, এন্টাগেনেন, হ্যাঁ অপোজিট এন্টাগেনেন থেকে ই আসছে, সেটা কিন্তু একটা জার্মান শব্দ, জুসেমান থেকে জেড আসছে, সেটা কিন্তু মানে হচ্ছে সেম দিকে, কিন্তু এটা সিস বা ট্রান্স লেখা যাবে না। সবাই ক্লিয়ার হইছো? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। আমি ইজেড একেবারে সংক্ষিপ্তভাবে করে বলে দিলাম, তবে এখানে আরো অনেক কথা আছে, সেটা পরে পড়বা। এটা এখন একটু বুঝছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। ওকে ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইন এনটি বলে একটা জিনিস আছে। মানে কার্বন ডাবল বন্ড এন দিয়ে যদি ওএইচ থাকে, হ্যাঁ, এই মূলকটার একটা নাম আছে। তোমরা কি জানো এই মূলকটার নাম হচ্ছে তোমার অক্সাইম নামে একটা মূলক আছে, এই অক্সাইম। তো যাই হোক, আমরা এইটা মূলত পড়বো। আমি সাইন এনটি এই জিনিসটা দেখাই দিব অ্যালডিহাইড কিটোনে।
অ্যালডিহাইড এবং কিটোন যখন পড়াবো, তাতে করে তুমি দেখলে বুঝতেও পারবা। কারণ এখন তুমি অক্সাইমও চিনবা না, এখন তুমি অ্যালডিমিনও চিনবা না, কিটিমিনও চিনবা না। তাই এখানে এই অক্সাইম টক্সাইম দেখে তোমার ভরকায় যেতে পারো। মানে আমি চাচ্ছি তোমাদেরকে সহজ করতে, তুমি আরো উল্টা পাশে কঠিন হয়ে যেতে পারে, জিনিসটা দরকার নাই। হ্যাঁ, তো এখন দরকার নাই, তারপরেও আমি ওই কথাটা বলেই রাখছি যে এটা আবার আমি দেখাই দিই। এখানে আসলে তিনটা জিনিস যে আমাদের আছে, এই জিনিসটা একটু আমি বলেই রেখে দিছি যে জ্যামিতিক সমানুতায় কিন্তু সিস ট্রান্স আছে, ইজেড আছে, সাইন এনটি আছে। এই সাইন এনটিটা অ্যাকচুয়ালি কার্বন ডাবল বন্ড এন এর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে এন এর একটা কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই লোন পেয়ার ইলেকট্রনকে অলওয়েজ লো ধরা হয়, হাই আর লো এর মধ্যে অলওয়েজ লো ধরা হয়, সেটা ধরে আসলে করতে হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, আসো আমরা মনে হয় আমাদের জ্যামিতিক সমানুতার একটা ভালো ধরনের রিভিশন বলা যায় যে হয়ে গেছে। আমরা এখন একটু আলোক সক্রিয় সমানুতা শুরু করে দিই। আমরা আলোক সক্রিয় সমানুতা শুরু করতে আমরা রেডি আছি কিনা? আলোক সক্রিয় সমানুতা, এবং আগামীকালকে থেকে কিন্তু আমাদের জৈব যৌগ বলতে যা বুঝায় সেই জিনিসটা অ্যাকচুয়ালি শুরু হবে। কেন বলতো? আগামীকালকে থেকে কিন্তু তোমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শুরু হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে মেইন, জৈব যৌগ বলতে যা বুঝায় সেগুলো কিন্তু আমি রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু শুরু করে দিব। তাই খুবই এই চারটা ক্লাস যে নিলাম, অনেক সময় আমি এই চারটা ক্লাস নেইও না, কিন্তু এই চারটা ক্লাস আমি বলি যে তোমরা নিজেরা পড়ে নিও। কিন্তু তোমাদেরকে আমি যেহেতু বলছি যে হ্যাঁ মোটামুটি তোমাদের প্রবলেম সলভিং সবই করাবো, তোমাদের যেগুলো ক্রিয়েটিভ আছে, এমসিকিউ আছে, সবই করাবো। তাই সেই জন্য এখানে প্রথম চারটা ক্লাসে নামকরণ, সমানুতা, এগুলো সম্পর্কেও একটু আমি ধারণা তোমাদেরকে দিয়েই দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটু তোমাদের হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। বলছে যে এটা নিয়ে কোনো বইয়ে পাইনি, অনেক বইয়েই দেওয়া আছে সাইন এনটি, অনেক বইয়েই দেওয়া আছে সাইন এনটি, তুমি দেখতে পারবো অনেক বইয়ে। আচ্ছা, এগুলো বই থেকেই দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আলোক সক্রিয় সমানুতা। এই আলোক সক্রিয় সমানুতা কাকে বলে? আলোক সক্রিয় সমানুতাটা হচ্ছে যে যদি কোনো মানে এমন কম্পাউন্ড থাকে যাদের আণবিক ভর সেম, আণবিক সংকেত হচ্ছে সেম, গাঠনিক সংকেত সেম, ত্রিমাত্রিক স্থান বিন্যাসও সেম হতে পারে, আলাদা হতে পারে, কিন্তু প্লেন পোলারাইজড লাইট, পিপিএল, বা তোমাদেরকে মানে এখন আমি বলি যে আলোর প্রতি ভিন্ন ধর্ম প্রদর্শন করে, এদেরকে আমরা বলি হচ্ছে কি বলতো? এদেরকে আমরা বলি হচ্ছে আলোক সক্রিয় সমাণু। হ্যাঁ, এবং এই ধর্মটাকে বলা হয় হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। এই ধর্মটা বলা হয় আলোক সক্রিয় সমাণুর। এই কনসেপ্টটাও অ্যাডমিশন টেস্টে যত ডিটেইল আসলে পড়ানো হয়, তোমাদের এইচএসসি লেভেলে এত বেশি কিছু আসে না, তাই এইচএসসি লেভেল পর্যন্তই আমি থাকবো। অ্যাডমিশনে এখানে অনেকগুলো অঙ্কও আমরা করি, স্পেসিফিক রোটেশন, এবং এগুলো তোমাদের অ্যাডমিশন বলতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বলছি, যে তারপরে হচ্ছে তোমার রেসিমিক মিক্সচারের অনেক অঙ্ক থাকে, আবার কতটুকু ঘুরাই দিল, কতটুকু কি করলো, এগুলো নিয়ে প্রচুর অঙ্ক থাকে। সেগুলো অঙ্ক তো আর এখানে আসতেছে না। আচ্ছা, খেয়াল করো, আমরা এখানে প্রথমেই যেই জিনিসটা আসলে থাকে, যেই জিনিসটা আসলে আমাদের আসবে, সেটা একটু খেয়াল করো। প্রথমেই আমরা যেগুলো আমরা যেগুলো দেখি, সেই লাইটগুলা কিন্তু মানে আনপোলারাইজড লাইট, নন পোলারাইজড, তাই না? যে পোলারাইজড না, নন পোলারাইজড লাইট, এটার চারদিকে বিচ্ছিন্নভাবে করে কিন্তু থাকে, এগুলোর দিক কিন্তু চারদিকে বিচ্ছিন্নভাবে থাকে। তো এইটাকে তুমি যদি পোলারাইজড করতে চাইলে তোমাকে সাধারণত যেই কাজটা করতে হয়, একটা নিকল প্রিজমের মধ্য দিয়ে
যেটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট, এইটার মধ্য দিয়ে তোমাকে তোমাকে এইটার ভিতর দিয়ে তোমাকে আসলে নিকল প্রিজমের ভিতর দিয়ে এটা আসলে পাস করানো হয়। এই পাস করানোর ফলে এটা একটা পোলারাইজড লাইট হয়ে যায়। পোলারাইজড মানে যেটা ডিরেকশন সবগুলো একদিকে হয়ে যায়, সবগুলো ডিরেকশন হয়ে যায় একদিকে ডিরেকশন হয়ে যায়, সবগুলো ডিরেকশন একদিকে হয়ে যায়। তাহলে যে কোনো আমাদের লাইট নিয়ে আমরা এখানে কাজ করি না, আমরা একটা একদিকে পোলারাইজড আছে সেরকম একবর্ণী, হ্যাঁ মানে একদিকে পোলারাইজড আছে এমন একটা লাইট নিয়ে আমরা আসলে প্রথমে কাজ করি। কথা কি বুঝছো? ফার্স্ট কাহিনী হচ্ছে যে একদিকে পোলারাইজড আছে, দিকটা একদিকে আছে, এইরকম লাইট নিয়ে আমরা আসলে কাজ করি। এটার দিক ভিন্ন ভিন্ন দিকে ছিল, নিকল প্রিজমের মধ্যে দিয়ে দিছো, এটা কি পোলারাইজড হয়ে গেছে, এই আর কি ফার্স্ট কাহিনীটা। এরপরে এই পোলারাইজড লাইটটাকে তুমি কি করবা, এই পোলারাইজড লাইটটা যে আছে, এই পোলারাইজড লাইটটা যে আছে, তুমি এই পোলারাইজড লাইটটা একটা যেই সলিউশনটা তুমি আসলে ট্রাই করতেছো, তুমি আসলে এইটা বোঝার চেষ্টা করতেছো যে এইটা আলোক সক্রিয় কি না সেইটা বোঝার তুমি চেষ্টা করতেছো। এইরকম একটা দ্রবণ তুমি এখানে নিবা, এরকম একটা দ্রবণ তুমি এখানে নিছো। এই দ্রবণটার মধ্য দিয়ে এই তুমি প্লেন পোলারাইজড লাইটটা তুমি আসলে পাস করাইছো এই দ্রবণটার মধ্য দিয়ে। আর এইখান থেকে তুমি একটা এইখানে স্ক্রিনের মধ্যে তুমি আসলে এটাকে অবজার্ভ করতেছো, এখানে অবজার্ভ করতেছো যে কি আসলে হইল। তো অবজার্ভ যে তুমি করবা এইটা একটা পোলারিমিটারের মধ্যে তুমি আসলে ওই যেই দ্রবণটা একটা দ্রবণকে তুমি আসলে চিন্তা করতেছো যে এই দ্রবণটা অপটিক্যালি অ্যাক্টিভ নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়, তুমি এটা আগে চিন্তা করতেছো। তো তুমি তিন প্রকারের জিনিস আসলে এখানে তুমি দেখতে পাইতে পারো। একটা কি হইতে পারে, একটা হইতে পারে তোমার এইখানে যেরকম আছে তুমি এইখানেও সেম টু সেম যা আছে তাই তুমি দেখলা, কোনো কিছুই রোটেট করলো না, এইটা যেই ডিরেকশন বরাবর ছিল এখনো সেম ডিরেকশন বরাবর আছে। তুমি প্রথম একটা হইতে পারে তুমি কোনো চেঞ্জ তুমি দেখতে পাইলা না। তুমি যদি কোনো চেঞ্জ না দেখো তাহলে বুঝবা এইখানে যেইটা তুমি দ্রবণ রাখছো সেইটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এটা কি বলো দেখি, আলোক নিষ্ক্রিয় আলোক সক্রিয় নয়, এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ও দিয়ে আইয়ে দিলাম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আলোক সক্রিয় নয়, এটা আলোক নিষ্ক্রিয়, আলোক সক্রিয় নয়। যদি এই প্লেন পোলারাইজড লাইটের যে ডিরেকশনটা ছিল এইটা দিয়ে পাস করানোর পরও সেম ডিরেকশন যদি তুমি দেখো তাহলে তুমি বুঝবা যে আরে কোনো তো চেঞ্জ নাই, তার এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তুমি যদি দেখো যে এটা ঘড়ির কাঁটার দিকে যদি তুমি দেখো যে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এটাকে ঘুরাই দিছে, তাহলে তুমি এটা মনে রাখবা যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয়, তার এটা বুঝবা যে এটা হচ্ছে আলোক সক্রিয়। আবার যদি ঘড়ির কাঁটার তোমার বিপরীত দিকে ঘুরায় দেয় তাহলেও তুমি বুঝবা যে হ্যাঁ এটাও আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ। তো আমরা যে এক্সপেরিমেন্ট করে যখন ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কিছুকে ঘুরাই দেয়, মনে করো এটা এইদিকে ছিল, ঘড়ির কাঁটার দিকে তোমাকে ঘুরাই দিছে, ঘড়ির কাঁটার দিকে একটা অ্যাঙ্গেল করে ঘুরাই দিছে, তাহলে সেই ধরনের যৌগকে বলি আমরা ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো হচ্ছে তোমার কি, ডেক্সট্রো রোটেটরি হচ্ছে ডান দিকে ঘুরাই দেওয়া। আর যেটা হচ্ছে বাম দিকে ঘুরাই দেয়, অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই দেয়, সেটাকে বলি লেভো রোটেটরি, বামাবর্তী, বাম দিকে ঘুরাই দিছে। ডেক্সট্রো আর লেভো, ছোট হাতের ডি আর ছোট হাতের এল, অথবা প্লাস অথবা মাইনাস, ডি কে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এল কে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কথা কি বুঝছো কি বুঝো নাই? যদি ডান দিকে ঘুরায় দেয় তাহলে ছোট হাতের ডি, আর বাম দিকে ঘুরায় দিলে বড় হাতের ডি। তোমাদের একটা সতর্কতা আমি বলে দেই, সতর্কতা খুবই ইম্পর্টেন্ট, একটা সতর্কতা আছে। বড় হাতের ডি বড় হাতের এল বলেও কিন্তু জিনিস আছে। বড় হাতের ডি বড় হাতের এল এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ, CORN ফর্মুলা একটা আছে, সেটা তোমাদের সিলেবাসে নাই, তারপরেও আমরা পড়াই। সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে পরবর্তীতে, তবে এই একাডেমিকে পড়াবো না। যেমন ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, সেগুলো কিন্তু আলাদা। এই ডি এই এল কিন্তু আলাদা জিনিস। আর এইখানে ওইটা ডি আর ওইটা এল এর কিন্তু ডান বায়ে ঘুরানোর উপরে কোনো ডিপেন্ড করে না। আর এইটা হচ্ছে ডানে বায়ে ঘুরানোর উপরে যেটা, সেটা কিন্তু ছোট হাতের ডি ছোট হাতের এল। কথা কি বুঝছো? এই দুটা জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। কথা বুঝছো কি বুঝো নাই?
কথা কি বুঝছো? এই দুটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, মানে কখনোই ছোট হাতের ডি এর সাথে বড় হাতের ডি মিলানো যাবে না। তার মানে তোমাদের মোটামুটি সিলেবাসে এখন যেগুলো তুমি দেখতেছো এগুলো কিন্তু বড় হাতে ছোট হাতের ডি আর ছোট হাতের এল, যেটা কোনোটা যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরায় সেটা ডানাবর্তী, যেটা যেটা হচ্ছে বাম দিকে ঘোরায় বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় সেটা কিন্তু ছোট হাতের এল। এবং এইটা কখনো একটা যৌগকে দেখে তুমি চিনতে পারবা না, এইটা অবশ্যই এক্সপেরিমেন্টাল। এটা কি বলতো, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। কিন্তু বড় হাতের ডি বড় হাতের বড় হাতের ডি নাকি বড় হাতের এল, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল নয়, এটা কিন্তু দেখে বলে দেওয়া যায়। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? একটু আমাকে বলো, কথা কি বুঝছো? কথা বুঝছো কি বুঝো নাই? আমি কি খুব কঠিন ভাষায় কথা বলতেছি? খুবই সহজ ভাষায় কথা বলতেছি। ছোট হাতের ডি ছোট হাতের এল, এইটা কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, এটা ডান দিকে ঘুরাইলো নাকি বাম দিকে ঘুরাইলো, মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরাইলো নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাইলো। তাই এইটা কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল, এটা দেখে তুমি বলতে পারবা না। আবার যেটা দেখে বলতে পারবা সেটা হচ্ছে বড় হাতের ডি বড় হাতের এল, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল না, এটা তুমি দেখে বলতে পারবা। কথা কি বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন শোনো, এখন কথা হচ্ছে এই পোলারিমিটারের মধ্য দিয়ে তুমি যে পাস করাইলা, এখন মনে করো এখন আমি অপটিক্যালি অ্যাক্টিভ নিয়ে, অপটিক্যালি অ্যাক্টিভ একটা কম্পাউন্ড নিয়ে আমি কাজ করতেছি। অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয় একটা কম্পাউন্ড নিয়ে তুমি কাজ করতেছো, আলোক সক্রিয় কম্পাউন্ড নিয়ে তুমি কাজ করতেছো, আলোক সক্রিয় একটা যৌগ নিয়ে তুমি কাজ করতেছো। তো আলোক সক্রিয় যৌগ নিয়ে যে তুমি কাজ করতেছো, এইটার এমন একটা আলোক সক্রিয় তুমি যৌগ নিছো যেটা তোমার হচ্ছে থিটা কোণে ঘোরাই দিছে। কি করে ঘুরাই দিছে বলো তো? থিটা কোণে ঘুরিয়ে দিল, ওই যে থিটা কোণে ঘুরাই দিল, তুমি মনে করো মনে করলা। তা তুমি এখন একটা যৌগ থিটা কোণে ঘুরাই দিছে, তো এইটা দেখে আরেকটা বেশি থিটা কোণে ঘুরাইছে, তখন ওইটা দুইটার মধ্যে যদি কম্পেয়ার করো তখন তুমি একটা ঝামেলার মধ্যে পড়বা। কেন ঝামেলার মধ্যে পড়বা? কারণ তুমি পোলারিমিটারের দৈর্ঘ্য কত নিলা এটাও তো ফিক্সড বললাম না আমি, তুমি এখানে কত ঘনমাত্রার দ্রবণ নিলে সেটাও তো তুমি ফিক্সড বললাম না আমি, তাই না? সেই জন্য থিটা দ্বারা আসলে এদের কম্পেয়ারটা করা হয় না। থিটা দ্বারা মানে কতটুকু আবর্তন হয়েছে এটা দ্বারা আসলে এদের কম্পেয়ার করা হয় না। কি দ্বারা কম্পেয়ার করা হয়? দেখো, যে আমি যদি বলি যে থিটাটাকে আমি যদি বলি আবর্তন, এই আবর্তন দ্বারা এদেরকে আসলে কম্পেয়ার করা হয় না। কি দ্বারা কম্পেয়ার করা হয়? কম্পেয়ারটা করা হয় আলফা দ্বারা, যেটাকে বলি আমরা হচ্ছে আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তন দ্বারা মনে করো তুমি একটা দ্রবণ নিছো যেটার ফলে একটা অপটিক্যালি অ্যাক্টিভ একটা দ্রবণ নিছো যেটার ফলে প্লেন পোলারাইজড লাইটটা থিটা কোণে ঘুরে গেছে। সেইটা যদি পোলারিমিটারের দৈর্ঘ্য এল ডেসিমিটার হয় এবং সেটার যেটা কনসেন্ট্রেশন সেটা যদি সি গ্রাম পার ডেসিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব যদি হয়, তাহলে বলো দেখি এটা কি হবে? তাহলে এইটাকে আমরা কি বলবো বলো দেখি? এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক আবর্তন বলবো। এটাকে বলবো হচ্ছে থিটা বাই হচ্ছে এলসি, থিটা বাই এলসি। একটু সবাই বোঝার চেষ্টা করো, আমি আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো সবাই একটু দেখো। এটা সেন্টিমিটার কিউবই আর কি, গ্রাম পার সেন্টিমিটার কিউবই হবে, বা গ্রাম পার এমএল দিয়ে দিতে পারো, গ্রাম পার এমএল দিয়ে দাও তাহলে সুবিধা হবে। গ্রাম পার সেন্টিমিটার কিউব বা এমএল দিয়ে দাও। আচ্ছা, তাহলে স্পেসিফিক রোটেশন কি? স্পেসিফিক রোটেশনটা হচ্ছে যে কোনো একটা পোলারিমিটারের মধ্যে তুমি যদি 1 গ্রাম পার এমএল ঘনমাত্রার একটা সলিউশন রাখো এবং সেই পোলারিমিটারটার দৈর্ঘ্য যদি 1 ডেসিমিটার হয়, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার যদি হয়, এই ক্ষেত্রে একটা প্লেন পোলারাইজড লাইটকে সে যদি থিটা কোণে, মনে করো এটাই এই বরাবর ছিল, এটাকে থিটা কোণে সে আসলে ঘুরাই দিছে, যদি থিটা কোণে ঘুরাই দেয়, এই থিটা কোণটাকেই আমরা বলবো হচ্ছে মানে এটাকেই আমরা বলবো কি বলো দেখি? এটাকেই আমরা বলবো হচ্ছে আপেক্ষিক আবর্তন। সবাই কি বুঝছো? এটা কি ক্লিয়ার? বুঝেছো কি বললাম? এটা কি বুঝছো?
মানে তোমার যদি যে কোনো একটা আলাদা আলাদা যদি থাকতো, ধরো যে কোনো একটা কনসেন্ট্রেশন যদি থাকে, যে তুমি যদি বলো যে এখানে এমন একটা দ্রবণ রাখছো, তুমি এমন একটা দ্রবণ রাখছো যেটার ঘনমাত্রা হচ্ছে তোমার মনে করো আচ্ছা 2 গ্রাম পার ml, এটা ঘনমাত্রা। আচ্ছা এখানে যেটা তুমি দৈর্ঘ্য নিছো, এই দৈর্ঘ্যটা তোমার 0.5 ডেসিমিটার, ঠিক আছে। আর তুমি এখানে যে প্লেন পোলারাইজড লাইটটা রাখছো, প্লেন পোলারাইজড লাইটটা যে রাখছো, এইখানে তুমি দেখলা যে এখানে যে থিটা কোণে ঘুরাই দিছে, সেই থিটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি থিটা কোণে ঘুরাই দিছে। তোমাকে আমি যদি বলি বলো দেখি এখানকার আপেক্ষিক আবর্তনটা কত হবে, তাহলে আপেক্ষিক আবর্তন হবে থিটা বাই হচ্ছে এলসি। তাহলে থিটার মান কত, দেখো থিটার মান কত, থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, এল মানে কত, তোমার যেহেতু ইউনিটগুলো আমি ওই ইউনিটেই বসাইছি, এল দরকার 0.5 ডেসিমিটার, আর সিও তো গ্রাম পার এমএলই আছে, তার মানে ইন্টু 2, এটা মানে 1, তার মানে এটাও আসলো আসলে 60 আসলো, তার মানে আলটিমেটলি 60 আসছে। কথা কি বুঝছো কি বুঝো নাই একটু আমাকে জানাও। এটা কি বুঝেছো, ক্লিয়ার? ওকে ঠিক আছে। তো এইটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, সেজন্য আমি ধারণা দিয়ে দিলাম। এইবার একটা জিনিস দেখো, এখন একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে একটা মনে করো যে কোনো একটা যদি পরমাণুর, মনে করো কার্বন পরমাণুর 4টা যে হাত আছে, এই 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন যদি মূলক যুক্ত থাকে বা পরমাণু যুক্ত থাকে, মনে করো একটাতে এইচ, একটাতে ওএইচ, একটাতে সিএইচ3, একটাতে NH2, তাহলে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকলো। এই ধরনের এই কার্বনটাকে বলা হয় হচ্ছে কাইরাল কার্বন। সবাই বলো তো এটাকে কি বলে? কাইরাল কার্বন। এবং সবসময় মনে রাখবা, যদি তোমার একটা কাইরাল কার্বন থাকে, সে অবশ্যই আলোক সক্রিয় হবে। সেটা অবশ্যই কি হবে বলতো? একটা কাইরাল কার্বন থাকলে সে অবশ্যই আলোক সক্রিয় হবে। কথা বুঝছো কি বুঝো নাই? এই ধরনের যদি কার্বন থাকে, যে একটা কাইরাল কার্বন আছে একটা যৌগের মধ্যে, তাহলে সে অবশ্যই আমাদের আলোক সক্রিয় হবে। এইখানে আমি কিছু কিছু কম্পাউন্ড লিখতেছি, খেয়াল করো। আমি যদি বলি তোমাকে যে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এটা লেখো 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এটা যদি আমরা লিখি, দেখো বিউটেন মানে কি, কয়টা কার্বন? 4টা কার্বন না? 1 2 3 4, 4টা কার্বন তো। 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। তাহলে প্রথম কার্বনে মনে করো CH3 আছে, তাই না? তাহলে প্রথম কার্বনে CH3 আছে, লাস্ট কার্বনেও CH3 দিলাম। তাহলে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, বি যেহেতু আগে, তার মানে ব্রোমিন, তুমি মনে করো যে এখানে দিলা হচ্ছে ব্রোমিন, হ্যাঁ, আর 3 নম্বরে দিলা মনে করো ক্লোরিন। 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, ঠিক আছে? 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। কথাটা ভালো করে বুঝো, খুব মনোযোগ দাও। আচ্ছা, এখন খেয়াল করো যে এই কার্বন, এখানে তোমার মোট কয়টা কাইরাল কার্বন আছে সেটাকে বলো। এখানে মোট কয়টা কাইরাল কার্বন আছে? এখানে মোট কয়টা কাইরাল কার্বন আছে? এখানে মোট কয়টা কাইরাল কার্বন আছে? 2টা। কিভাবে? এইটাকে যদি তুমি কার্বন ধরো, মানে এই কার্বনটাকে যদি তুমি ধরো, এই পাশে আছে ব্রোমিন, আলাদা জিনিস, এই পাশে আছে হাইড্রোজেন, আলাদা, এই পাশে আছে CH3, আলাদা জিনিস, আর এই পাশে আছে এই পুরাটা, তার মানে পুরো আলাদা আলাদা জিনিস আছে, কোনো পাশের সাথে কোনো পাশটা মিল নেই, মানে চারটাতে 4টা আলাদা আলাদা জিনিস আছে। এই কার্বনের এই পাশে আছে ক্লোরিন, এই পাশে আছে হাইড্রোজেন, মিল নাই। এই পাশে আছে এই পুরাটা, এই পাশে আছে CH3, কোনো মিল নাই। তার মানে এখানে 2টা কাইরাল কার্বন আছে। সবাই কি বুঝছো? আচ্ছা, যদি প্লেন অফ সিমেট্রি যদি তোমার না থাকে, প্লেন অফ সিমেট্রি পরের কথা, মানে এখানে যদি কোনো সিমেট্রি না থাকে, মানে একেবারে সিমেট্রিক্যাল কোনো জিনিস বা প্রতিসম কোনো অবস্থা যদি ক্রিয়েট করা না যায়, তাহলে আমাদেরকে মনে রাখতে হয় যে কোনো একটা জায়গায় জয়টা কাইরাল কার্বন থাকে, তাহলে n সংখ্যক কাইরাল কার্বন থাকলে আমাদের 2n সংখ্যক, মানে আমাদের আসলে টোটাল আলোক সক্রিয় সমাণু আসে। মানে আলোক সমানুতা প্রদর্শন করতেছে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে আসলে এখানে 2 এর উপরে পাওয়ার 2 মানে আসবে হচ্ছে 4টা, মানে 4টা এখানে সমাণু থাকবে। 4টা সমাণু কি কি খেয়াল করো। আমি প্রথমত একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি এই জিনিসটাকে জাস্ট
এইটা এইটা যদি আমরা একটা মিররের মধ্যে যদি এনে দেই, দেখো এটাকে যদি আমরা একটা মিরর দেই, এখানে একটা মিরর দিই, আয়না যদি দেই, দর্পণ যদি দেই, মিরর যদি দেই, তাহলে কি হবে? এটা পার্শ্ব চেঞ্জ হয়ে যাবে। এই পাশে ব্রোমিন ছিল, এই পাশে হাইড্রোজেন চলে আসবে, এই পাশে ব্রোমিন চলে আসবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন চলে আসবে, আর CH3 যা থাকবে তাই ছিল, যা ছিল তাই থাকবে। জাস্ট ব্রোমিন আর ক্লোরিনগুলো বামে, বামটা ডানে, ডানটা বামে চলে আসবে। এখন একটা জিনিস মনে রাখো যে তোমার কিন্তু এইখানে কিন্তু এরা দুইটাই কিন্তু কি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, মানে আলোক সক্রিয় কম্পাউন্ড। একটা ডি হইলে আরেকটা এল। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কোনটা ডি কোনটা এল, এটা এক্সপেরিমেন্টাল, এটা তোমাকে কখনোই তুমি একটা কম্পাউন্ড দেখে বলে দিতে পারবে না। তোমাকে মুখস্থ করে যাইতে হবে যে এটা ডি নাকি এল, এটা মুখস্থ, কিন্তু মুখস্থেরও বিষয় থাকে না। যেমন মনে করো এইটা হচ্ছে ডি কম্পাউন্ড আর এটা মনে করো এল কম্পাউন্ড, কিন্তু কিভাবে আপনি কেমনে বুঝলেন? বুঝার কিছু নেই, এটা তো এক্সপেরিমেন্টাল। বড় হাতের ডি বড় হাতের এল দেখে বুঝার উপায় আছে যে এই পাশে হাইড্রোজেন এই পাশে থাকবে নাকি ওইটা, যেমন ডি গ্লুকোজ, হ্যাঁ হাইড্রোজেন ডান পাশে থাকবে নাকি বাম পাশে থাকবে, ওইটার উপরে বড় হাতের ডি গ্লুকোজ ডিপেন্ড করে, সেটা আলাদা জিনিস। মানে ওই কোন পাশে থাকতেছে এটা, ওটা আলাদা জিনিস। কিন্তু এখানে কিন্তু ডি আর এলটা এটা এক্সপেরিমেন্টালি যে ডান পাশে ঘুরাবে সে হচ্ছে ডি, যেটা বাম পাশে ঘুরাবে সেটা হচ্ছে এল। এটা ডি হলে এটা এল, এটা এল হলে এটা ডি। এরা যে পরস্পরের দর্পণ, দেখো আমি যদি একটা আয়নায় রাখি, আয়নায় রাখলে কি হয়? পার্শ্ব বিকৃতি ঘটে। মানে যেটা ডানে ছিল সেটা, এটা ডানে, এই যে এটা ডানে ছিল, এটা এখানে বামে চলে আসছে, এটা ডানে ছিল, এটা বামে চলে আসছে, এটা বামে ছিল, এটা ডানে চলে গেছে, এটা বামে ছিল, এটা ডানে চলে গেছে, পার্শ্ব বিকৃতি ঘটছে। এই যে পার্শ্ব বিকৃতি ঘটে না, এটা হচ্ছে, এরা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, অপটিক্যালি অ্যাক্টিভ গুলা যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, একে অপরকে বলা হয় হচ্ছে এনানসিওমার। এই বলো এটাকে কি বলে বলো তো? এগুলোকে বলে হচ্ছে পরস্পরের এনানসিওমার। দুইটা আলোক সক্রিয় সমাণু যারা পরস্পরের হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে আমরা বলবো কিন্তু এনানসিওমার। কথা বুঝছো? ক্লিয়ার? মানে এইটাকে আমি ধরে নিচ্ছি, যখনই আমি ডি বলতেছি তখনই আমি ধরে নিচ্ছি এইটা আসলে আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে, আর যখনই এইটা তার মানে এল, মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইটা যদি মনে করো এইটা যদি +x ডিগ্রিতে ঘুরায়, এইটা কিন্তু -x ডিগ্রিতে ঘুরাবে। কথা বুঝছো? আবর্তন কিন্তু সেম হবে, আবর্তন হবে সেম, কিন্তু একটা পজিটিভ হইলে আরেকটা হবে নেগেটিভ। মানে কি, একটা ডি তো পজিটিভ আর এল হবে হচ্ছে নেগেটিভ। তাহলে কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা বুঝছো সবাই? কথা বুঝছো? ক্লিয়ার? বুঝছো? কোনো প্যারা আছে? আচ্ছা, এখানে এই টাইপে এইটার মধ্যে আরো যদি আমি কম্পাউন্ড লিখি যে CH3, এখানে C দিয়ে এখানে Br দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে C দিলাম, এখানে H দিলাম, এখানে Cl দিলাম, এখানে মনে করো CH3 দিলাম। এইটার যদি আমি এবার একটা দর্পণ প্রতিবিম্ব আঁকি, দর্পণ প্রতিবিম্ব আঁকলে কি হবে খেয়াল করো, জাস্ট আমাদের এই পাশে H চলে আসবে, এই পাশে Br আসবে, তাই না? এবং এইখানে আসবে C দিলে এখানে চলে আসবে H, এখানে চলে আসবে Cl, এখানে আসতেছে CH3, তাই না? এইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এরাও পরস্পরের কি, এইটা যদি D হয় এটা হবে L, এটা যদি D হয় এটা হবে L। এরাও পরস্পরের কি বলতো? এনানসিওমার। এরাও পরস্পরের এনানসিওমার, তার মানে এনানসিওমার। মানে এ যতটুকু ঘুরাবে ও ততটুকু ঘুরাবে, কিন্তু বিপরীত দিকে ঘোরাবে। একজন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আরেকজন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তার মানে এখানে যে 4টা কম্পাউন্ড আছে, আমি যদি বলি এটা 1 নাম্বার কম্পাউন্ড, এইটা 2 নাম্বার কম্পাউন্ড, এইটা 3 নাম্বার কম্পাউন্ড, এইটা 4 নাম্বার কম্পাউন্ড, তাহলে বলো তো 1 আর 2, 1 এবং 2, আমরা 1 এবং 2 এবং 3 এবং 4, 3 এবং 4, এরা পরস্পরের কি বলো দেখি? এনানসিওমার। এরা পরস্পরের কিন্তু এনানসিওমার, বুঝছো? কিন্তু তোমাকে আমি যদি বলি 1 এবং 3 কি, 1 এবং 3 এবং 2 এবং 4, 2 এবং 4, অথবা 1 এবং 4, অথবা 2 এবং 3, পরস্পরের কি হবে বলো? মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? এরা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে? এরা পরস্পরের কি, এরা কি মানে এরা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে? বলো দেখি।
না, এরা এরা হচ্ছে ডায়াস্টেরিওমার। ভেরি গুড, এরা হচ্ছে ডায়াস্টেরিওমার, এরা হচ্ছে পরস্পরে ডায়াস্টেরিওমার। ভেরি গুড। তাহলে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। আচ্ছা, এনানসিওমার এর বিষয়টা কি? এ যদি প্লাস এক্স এ ঘুরাই, এ ঘুরাবে হচ্ছে মাইনাস এক্স এ। এ যদি প্লাস ওয়াই এ ঘুরাই, এ ঘুরাবে মাইনাস ওয়াই এ, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি দুটি এনানসিওমার যদি আমরা যোগ করি, দুটি এনানসিওমার যদি আমরা যোগ করি, বলতো দুটি এনানসিওমার যোগ করলে আমাদের কি হবে? মানে একটা এনানসিওমার যদি প্লাস এক্স দিকে ঘুরায়, আরেকটা এনানসিওমার যদি মাইনাস এক্স দিকে ঘুরায়, তাহলে আলটিমেটলি কি একজন আরেকজনকে নালিফাই করে দিয়ে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই ধরনের দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে, সমমোলার মানে একই পরিমাণ তুমি মিশ্রণ করতে হবে, এই সমমোলার মিশ্রণকে বলা হয় হচ্ছে কি বলতো? রেসিমিক মিশ্রণ। এটাকে কি বলে? এটাকে বলে রেসিমিক মিশ্রণ। বলতো রেসিমিক মিশ্রণ অপটিক্যালি অ্যাক্টিভ নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে দুইটা এনানসিওমার, এরা দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ, দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ মিলে তোমার আসলে দুইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আসলে কম্পাউন্ড তৈরি করে। কথা বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? মানে এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ একটা যেদিকে ঘুরাচ্ছে আরেকটা অপোজিট দিকে ঘুরাচ্ছে, তাই এটা কিন্তু পরস্পরকে নালিফাই করে দিচ্ছে, এবং নালিফাই করার ফলে কি হচ্ছে? এইটা কিন্তু তোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বুঝলা? ক্লিয়ার হইছো? আচ্ছা, এমন অনেক সময় হইতে পারে, খেয়াল করো, মনে করো তোমাকে আমি যদি বলি যে এখানে আছে COH, COOH, মনে করো এই বরাবর H দিলাম, H দিলাম, এই বরাবর OH দিলাম, OH দিলাম, ঠিক আছে? HH OH OH এগুলো আমরা দিলাম। হ্যাঁ, মানে এগুলো তুমি এটাও দিতে পারো, এখানে OH OH HH যা দাও, সমস্যা নেই। আচ্ছা, দিলা তুমি। আচ্ছা, এখন খেয়াল করো, এই জিনিসটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এটার নাম কি? টার্টারিক অ্যাসিড। একটা জিনিস খেয়াল করো, এই যে টার্টারিক অ্যাসিড যে আছে, এই টার্টারিক অ্যাসিড তুমি এখন দেখো, বলো তো এইটা কাইরাল কার্বন কিনা, এটা কাইরাল কার্বন কিনা দেখো তো, যে এক পাশে আছে COOH, এক পাশে আছে H, এক পাশে আছে OH, এক পাশে আছে এই পুরাটা কাইরাল কার্বন। এইটা কাইরাল কার্বন কিনা? এক পাশে আছে এই পুরোটা COOH, H, এইটা কাইরাল কার্বন। তাহলে এখানে কয়টা কাইরাল কার্বন? দুইটা কাইরাল কার্বন আছে। তুমি এখন দেখো, হ্যাঁ, তুমি এখন খেয়াল করো, তুমি এখন মনে করো দেখলা যে আরে অপটিক্যালি তো অ্যাক্টিভ আছে, মানে এখানে তো কাইরাল কার্বন দুইটা আছে, তাহলে কি এটা অপটিক্যালি অ্যাক্টিভ? কিন্তু না, এটা অপটিক্যালি অ্যাক্টিভ না। দেখো কেন অপটিক্যালি অ্যাক্টিভ না। এখানে দেখো, এখানে একটা আমি যদি এরকম একটা সিমেট্রিক লাইন যদি একটা আমরা ড্র করি, এই সিমেট্রিক লাইন ড্র করলে উপরেরটা নিচেরটা সেম হয়। উপরেরটা নিচেরটা সেম হওয়ার ফলে আমরা যদি চিন্তা করি যে ধরো এইটা যেই দিকে ঘুরাচ্ছে, এইটা এই বরাবর ঘুরাচ্ছে, তার মানে কি এইটাও এই বরাবর ঘুরাবে, এই যে COH এই বরাবর ঘুরাবে। তাহলে একই জায়গার একই একটা কম্পাউন্ডকে আমি যদি দুই ভাগ করি, তাহলে একটা যেই পাশে ঘুরাচ্ছে এইটা এই পাশে ঘুরাচ্ছে, মানে এইটাকে নালিফাই করে দিবে। তার মানে একই যৌগের মধ্যে রেসিমিং মিক্সচারে যেমন দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড যোগ হয়ে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছে, কিন্তু এমন কিছু কিছু যৌগ আছে যার মধ্যে একটা প্রতিসম লাইন তৈরি করা যায়, যার অর্ধেকটা যেদিকে ঘুরায় বাকি অর্ধেকটা অপোজিট দিকে ঘোরায়। এ ধরনের যৌগকে বলি আমরা মেসো যৌগ। এই মেসো টার্টারিক অ্যাসিড এইটা। কিন্তু এইটাই আবার মেসোযোগ হইতো না কখন? যদি তোমার COH হইতো, তাহলে দেখো এখানে যদি COH দিয়ে এখানে যদি আমি H দিতাম, এখানে যদি C দিয়ে H দিয়ে OH দিতাম, হ্যাঁ, তাহলে এখানে যদি COOH দিতাম, তখন তুমি এখানে প্লেন অফ সিমেট্রি একটা ড্র করার পরে তুমি তখন চেক করে দেখতা যে এইটা কিন্তু আর হইল না। কেন? এইটা যদি এই বরাবর ঘুরায়, তাহলে H থেকে OH বরাবর তোমার ঘুরাচ্ছে, এইটা কিন্তু এই বরাবর ঘুরাচ্ছে। তার মানে এইবার কিন্তু একটা আরেকটাকে নালিফাই করতেছে না, বরং দুটাই কি বরাবর যাচ্ছে? দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তার মানে এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হইতো তখন, এটা কিন্তু তখন অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যেত। মানে এই যে H থেকে OH এর দিকে, H থেকে OH এর দিকে, এখানে H থেকে OH এর দিকে দিচ্ছে, H থেকে OH এর দিকে দিচ্ছে, একটা আরেকটাকে কিন্তু আউট করে দিচ্ছে। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? এখানে কিন্তু
এখানে এখানে কিন্তু একটাকে আরেকটা নালিফাই করে দিচ্ছে, তাই এটা কিন্তু মেসো কম্পাউন্ড, এটা কিন্তু মেসো নয়, এটা কিন্তু মেসো নয়, এটা অপটিক্যালি অ্যাক্টিভ আর এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। হ্যাঁ, মানে এই একটা জায়গার মধ্যেই যদি মানে এমন কিছু তৈরি করে যে একটা আরেকটাকে নালিফাই করে দেয়। সবাই কি বুঝছো? ক্লিয়ার হইছো জিনিসটা? বুঝছো যে মেসো কম্পাউন্ড কোনটা? বুঝছো যে একটু আগে আমরা দেখলাম যে যে দুইটা আলাদা আলাদা এনানসিওমার, একটা যেদিকে ঘুরায় অপরটা অপোজিট দিকে ঘোরায় জন্য একটা আরেকটাকে নালিফাই করে দিয়ে রেসিভিং মিক্সচার তৈরি হয়। কিন্তু এই কাহিনী একই কম্পাউন্ডের মধ্যে হইতে পারে যদি প্লেন অফ সিমেট্রি যদি থাকে এবং একটা যেদিকে এর অর্ধেক অংশ যেদিকে ঘুরাচ্ছে অপর অংশ আরেক দিকে ঘুরাচ্ছে, তাহলে এইটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে নালিফাই করে দিল, তাহলে সেটাকে বলবো মেসো কম্পাউন্ড। বুঝছো? ওকে, তো ঠিক আছে। আগামীকালকে আমাদের কিন্তু মেইন পড়ালেখা শুরু, তাই না? আগামীকালকে আমরা চেষ্টা করব প্রথম দিনেই অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, মিনিমাম এই দুইটা আমরা পড়বই। অ্যালকাইন পর্যন্ত পড়ে ফেলতে পারলে বেটার হয়, কারণ আমাদের প্রবলেম সলভিংও তো করতে হবে। যদি আমরা প্রস্তুতি এবং বিক্রিয়া, এখানে যেমন অনেক কিছু আছে, তোমরা সবাই জানো প্রস্তুতির মধ্যে অ্যালকেনের মধ্যে অনেক কিছু জিনিস চলে আসবে। অ্যালকিনের মধ্যে ওজনীকরণ বিক্রিয়া আছে, বেয়ার পরীক্ষা, মার্কোনিকভ, সাইজেফের রুল। অ্যালকাইনের মধ্যেও প্রচুর কিছু আছে, মানে কিছু কিছু জিনিস তো ইম্পর্টেন্ট জিনিস আছে অ্যালকাইনের মধ্যেও আছে। হ্যাঁ, কুশিরভ রিয়াকশন মানে হাইড্রোজেন 20%, তোমার সালফিউরিক অ্যাসিড 2% মার্কুরাস সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া, তারপরে ইথাইনের পলিমারকরণ, হ্যাঁ, তারপরে ওগুলোর বেয়ার পরীক্ষা আছে। তো ভিন্ন ভিন্ন অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, এই টাইপের বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে। তো নেক্সট দিন যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা সবাই নিজেরা তোমাদের ফ্রেন্ডদের সবাইকে মিলায় তোমরা ক্লাস কালকে থেকে করা শুরু করে দাও। বলবা যে এই কয়েকদিন হইলেও মনে করো বিক্রিয়ার আগের ক্লাস আর কি। ও আমার কিন্তু ক্লাস 9-10-এর বইয়ের মতো ইন্টারেরও বই আছে, আরেকটা এখন পর বইটা হয়ে গেছে, জৈব যৌগের উপরে একটা রোড ম্যাপ গত একটা বই ছিল, তো সেটা আবার পাবলিশ হচ্ছে। ওটাও তোমরা পরবর্তীতে নিতে পারবা, যে খুব তাড়াতাড়ি যাতে ইজিলি শিখে যাও জৈব যৌগের উপরে, হয়তো বা 7-8 দিনের মধ্যে ওটা পাবলিশ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।